আমরা বেসিক পর্যায়ে HTML এর কিছু ট্যাগ শিখছিলাম। ট্যাগগুলো নিয়ে আমাদের যে বিষয়গুলো আলোচনা হয়েছে টেবিলের উপরে, টেবিল লেআউট আমরা শিখেছি, টেবিল ট্যাগের ইউজ কিছুটা শিখেছি বলতে পারি। আমরা কন্টেন্ট রিলেটেড কিছু ট্যাগের ইউজ শিখেছি, হাইপারলিংক করতে শিখেছি, ইমেজ কিভাবে আনতে হয় সেটা শিখেছি। আমাদের সার্ভার ল্যাঙ্গুয়েজের সময় সবচেয়ে বেশি যে বিষয়টা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ফর্ম, তাই না? HTML এর ফর্ম, আমরা যখনই ডেটাবেসের দিকে ডাটা নিতে চাইবো ফর্মের মাধ্যমে ক্লায়েন্টের কাছ থেকে ডাটা নিতে হবে এবং ওই ডাটাটা সার্ভার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডেটাবেসের মধ্যে রাখতে হবে। সো বিভিন্ন ধরনের ফর্ম আমাদের নিজেদের ক্রিয়েট করতে হতে পারে। আমরা এখন HTML এর কিভাবে ফর্ম তৈরি করা যায় এবং ফর্মের এলিমেন্ট গুলো কিভাবে দেয়া যায় সেটা আমরা দেখার চেষ্টা করব। সো আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করি। নতুন পেজটা আমাদের এখানে দুইটা পেজ আছে, হোম আছে আর অ্যাবাউট আস আছে। আমি আরো একটা পেজ ক্রিয়েট করছি, এখানে সাইন আপ। লাইক সাইন আপে ক্লিক করলে আমাদের সাইন আপে ফর্মটা শো করবে। তো আমরা যদি সাইন আপ ফর্মটা ডিসপ্লে করাতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, নতুন একটা অ্যাবাউট আস কে আমরা সেভ এস করে নিচ্ছি। অ্যাবাউট আস ফাইলটাকে আমি ফাইল থেকে নিয়ে সেভ এস করছি। ফাইলটার নাম দিচ্ছি সাইন আপ। একটা জিনিস খেয়াল করবেন, আমি যখনই কোন একটা ফাইলের নাম দিচ্ছি অলওয়েজ স্মল লেটার ইউজ করছি। আরেকটা বিষয় আমি ফলো করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে দুইটা ওয়ার্ড হলেই আমি দুজনের মাঝখানে কি দিয়ে দিচ্ছি, আন্ডারস্কোর ইউজ করছি, আমি কখনো গ্যাপ রাখছি না। সো ফাইল নামের মধ্যে কোনো স্পেস থাকবে না, ফাইল নেম ক্যাপিটাল বা স্মল লেটার মিলিয়ে হ্যাঁ করা যাবে না, অলওয়েজ কি হবে, স্মল লেটারে করতে হবে। আচ্ছা, আমি সাইন আপ ফাইলটা করেছি। সাইন আপ ফাইলটা এখন দেখতে হুবহু অ্যাবাউট আস এর মতো। তো সাইন আপ ফাইলটাতে কিছু চেঞ্জ আমি নিয়ে আসি। সাইন আপ, আমি টাইটেলটা চেঞ্জ করেছি, সাথে সাথে ভেতরে যে কন্টেন্ট আছে সাইন আপ নিচ্ছি। এইচআর যে ট্যাগ সেটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো চেক করি আমাদের হোম অ্যাবাউট আস আছে, আমাদের সাইন আপটা কিন্তু এখানে সংযুক্ত নেই, তাই না? আমাদের হাইপারলিংক রেফারেন্সে সাইন আপটা দেয়া হয় না এবং সাইন আপ বা মেনু আকারে আনাও হয় নাই। তো আমি এখন যেটা করব, আমাদের যে তিনটা পেজ আছে ইনডেক্স, অ্যাবাউট আস আর সাইন আপ,
সেখানে আমি থার্ড যে মেনু লিংক সাইন আপ সেটা দিয়ে দিচ্ছি। কিভাবে? সাইন আপ HTML। সো এটা আমি দিয়েছি কোথায়? ইন্ডেক্স ফাইলে। সো আমি যদি ইন্ডেক্স ফাইলে যাই আমি দেখতে পাচ্ছি আমার সাইন আপ আছে, বাট সাইন আপ পেজে গেলে আমি কিন্তু আমার সাইন আপের লিংকটা পাচ্ছি না, অথবা অ্যাবাউট আস পেজে গেলে আমি কিন্তু সাইন আপের লিংকটা পাচ্ছি না। সো সবগুলো পেজেই যেন দেখা যায় এর জন্য এই মেনুগুলো আমি কপি করে সাইন আপের মধ্যে এবং অ্যাবাউট আস এর মধ্যে পেস্ট করে দিচ্ছি। আমার এখন তিনটা পেজ থেকে তিনটা পেজেই যাওয়া যাবে। আমি হোম থেকে সাইন আপে যেতে পারি, সাইন আপ থেকে অ্যাবাউট আসে যেতে পারি, অ্যাবাউট আস থেকে সাইন আপে যেতে পারি, আমি হোমে যেতে পারি। যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া এখন আমার জন্য সহজ হয়ে গেছে। এখন যেটা আমি করব যে সাইন আপের একটা ফর্ম আমি রেডি করে ফেলবো। বিভিন্ন ধরনের ফর্ম আপনাদের তৈরি করতে হবে এবং ফর্মের মধ্যে কখনো দেখা যাবে ইনপুট বক্স, ইমেল বক্স, পাসওয়ার্ড বক্স, টেক্সট এরিয়া, ড্রপ ডাউন লিস্ট, রেডিও বাটন, চেক বক্স, রাইট, ফাইল ব্রাউজিং বাটন, সাবমিট বাটন, রিসেট বাটন, ডেট ফরম্যাট, অনেক কিছু আনার দরকার পড়ছে একটা ফর্মে, রাইট। আর যখন আমরা সার্ভার ল্যাঙ্গুয়েজ শিখবো ম্যাক্সিমাম কেসে যেটা করবো যে আমি যদি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে চাই অ্যাডমিন প্যানেলে ম্যাক্সিমাম অ্যাকশন গুলো কি হবে? ডেটাবেস ওরিয়েন্টেড এবং ডেটাবেসের দিকে ডাটা ফ্লো হবে, তাই না? আমি ফর্ম থেকে ডাটা নিব এবং এটা ডেটাবেসে নিয়ে রাখবো, বুঝা যাচ্ছে? আবার ফ্রন্ট এন্ডে সেটাকে আমি ডিসপ্লে করাবো। সো এই ফর্মটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের জন্য, হ্যাঁ। সো আমি HTML এর ফর্মটা একটা ইউজ করছি এবং এখানে একটা ফর্ম তৈরি করার চেষ্টা করছি। সো সাইন আপ এর মধ্যে এখানে আমি প্রথমে নিয়ে নিব আমাদের একটা ট্যাগ যার নাম হচ্ছে ফর্ম। ফর্মের একটা অ্যাট্রিবিউট থাকে অ্যাকশন, যে অত্যন্ত ইম্পর্টেন্ট। এখানে দেয়া থাকবে আমাদের সার্ভার পেজের অ্যাড্রেস আর মেথড যার মাধ্যমে অ্যাকচুয়ালি ডাটা পাস হবে, পোস্ট আর কি গেট। সো আমি আপাতত পোস্ট গেট কোনো কিছুই রাখছি না, কারণ আমাদের এখনো সার্ভার কানেকশন বা সার্ভার ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা শুরু হয় নাই। যা করছি আমি অ্যাকশনটা ব্ল্যাঙ্ক রাখছি, মেথড বাই ডিফল্ট আমি পোস্ট দিয়ে রাখছি, আদারওয়াইজ এরর আসবে। ফর্মগুলো একটু অর্গানাইজ করে করা হয়, তাই না? ফরম্যাটেড অবস্থায় থাকে ফর্মগুলো, এলোমেলো কি দেখা যায়? যে আমার ফর্মগুলো খুব এলোমেলো দেখতে পাচ্ছি, এরকম একটু অর্গানাইজ করে রাখা হয়। সো আমরা এখন পর্যন্ত যা শিখেছি সেটা হচ্ছে টেবিল। টেবিল দিয়ে অর্গানাইজ করা যায়, সিএসএস এর মাধ্যমে অর্গানাইজ করা যায়, বাট টেবিল যখন আমরা শিখেছি টেবিল ইউজ করে আমরা ফর্মটা একটু অর্গানাইজ করতে শিখবো। তো স্ট্রং ট্যাগ ইউজ করছি, আমি বলছি নেম। ইনপুট টাইপ টেক্সট, নেমের জন্য আমি নিচ্ছি টেক্সট। আর একটা অ্যাট্রিবিউট আছে ইনপুটের যার নাম কি নেম। ফর্মের ভেতরে যত ট্যাগ দেয়া হবে এবং প্রতিটা ট্যাগের যদি নাম থাকে সেটা ফর্মের এলিমেন্ট হিসেবে গণ্য করা হবে, রাইট। ফর্মের ভেতরে যতগুলো ট্যাগ আমরা ইউজ করব এবং যাদের নেম থাকবে সেই নেমগুলোই ফর্ম এলিমেন্ট হিসেবে গণ্য করা হবে। মানে সার্ভার ল্যাঙ্গুয়েজ বা সার্ভার ল্যাঙ্গুয়েজের কাছে বা সার্ভারের কাছে আমি যখন ডাটাটা পাস করব ওই ডাটাগুলোই যাবে যাদের নেম আছে। আবার বলতে হবে, ফর্ম আমি যখন বানাচ্ছি ফর্মের ভেতরে ফর্মের এলিমেন্ট বা ফর্ম এলিমেন্ট তৈরি করার জন্য আমরা কখনো ইনপুট ট্যাগ ইউজ করব, কখনো টেক্সট এরিয়া, কখনো সিলেক্ট, হ্যাঁ, এই সিলেক্ট বক্স ইউজ করব, কখনো ইনপুটের আদার্স টাইপ ভ্যালু ইউজ করব। যেই যে ট্যাগের নাম থাকবে সেই নামের ভ্যালুগুলোই সার্ভারের কাছে পৌঁছবে। যদি আমি নাম ইউজ না করি, এই যে নেম অ্যাট্রিবিউট যদি আমি ইউজ না করি, ওই ফিল্ডের ভ্যালু সার্ভারের কাছে যাবে না। সার্ভার ল্যাঙ্গুয়েজ শুরু হলে এই বিষয়টা ক্লিয়ার হবে। বাট আমি যেটা বলছি, যখনই আমরা ফর্ম এলিমেন্ট তৈরি করব, লাইক একটা ইনপুট বক্স তৈরি করলাম, অবশ্যই তার একটা নাম থাকবে। আমি পাসওয়ার্ড বক্স তৈরি করছি, নাম থাকবে। আমি একটা টেক্সট এরিয়া তৈরি করছি, তার একটা নাম থাকবে।
আমি ড্রপ ডাউন লিস্ট তৈরি করছি, তার একটা নাম থাকবে। আমি রেডি বাটন তৈরি করছি, তার একটা নাম থাকবে। প্রত্যেকের, আমি বাটন তৈরি করছি, তারও একটা নাম থাকবে, রাইট? যাদেরকে আমি সার্ভারের কাছে পৌঁছতে চাচ্ছি। সো আমি একটা নাম দিচ্ছি, লাইক ফুল নেম। সো আমি যদি দেখি সাইন আপ এর মধ্যে নাম এসেছে, এখানে একটা নাম এসেছে, এবং এখানে আমি টাইপ করতে পারছি, তাই না? এখানে আমি টাইপ করতে পারছি, একটা ইনপুট বক্স রয়েছে। সো ফর্মটা আরেকটু অর্গানাইজ করার জন্য আমি আপাতত বর্ডার ইউজ করছি সেগমেন্ট গুলো দেখার জন্য, এবং অ্যালাইন সেন্টার ইউজ করছি। এই পোর্শনটাকে একটু বড় করে নেই। আমি এই ডিডিটাকে বলছি উইথ 150 px, বড় হয়েছে, তাই না? ইনপুটের এই বক্সটাকে যদি একটু বড় করতে চাই, ইনপুটের বক্সের উইথ যদি বড় করতে চাই, ইনপুট বক্সের উইথ বড় করতে চাইলে ইনপুটের একটা অ্যাট্রিবিউট আছে যার নাম হচ্ছে সাইজ। সাইজটা আমি মেনশন করে দিচ্ছি 40, তাই না? ইনপুট বক্সটা কি বড় হয়েছে? হ্যাঁ, ইনপুট বক্সটা বড় হয়ে গেছে। আমি এখানে এখন ভ্যালু টাইপ করতে পারি। এরপর আমরা যেটা শিখছি সেটা হচ্ছে যে ইনপুট বক্সের জন্য অ্যাট্রিবিউটের নাম কি? হ্যাঁ, ধরে নেবে, পিক্সেল লাগবে না। অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, সবাই দিয়েছে। জুয়েল, আমার জন্য পানি নিয়ে আসবো, জানো। কম্পিউটারে জানো, শুনে আসো। আমি একটা বাটন নিয়ে নিচ্ছি, ইনপুটের টাইপ সাবমিট, নেম বিটিএন। বাটনের সাইজ থাকে না, ভ্যালু থাকে। ভ্যালু আমি বলছি সেভ। এখন যেটা হলো, দেখেন আমার একটা ইনপুট বক্স আছে আর একটা বাটন আছে। আমি বাটনের টাইপটা বলেছি কি সাবমিট। এ কি করবে, আমি যদি ইনপুট বক্সের ভ্যালু রাখি, অ্যাকশনের মধ্যে যদি কোনো পেজ অ্যাড্রেস দেই, মেথড কি দেওয়া আছে পোস্ট, আমি বাটনটা প্রেস করলে এই ভ্যালুটা কার কাছে পাঠিয়ে দেবে? সার্ভার ল্যাঙ্গুয়েজ, রাইট? সার্ভার ল্যাঙ্গুয়েজের কাছে সে লোড হয়ে যাবে। এই জায়গায় একটা লোডিং সাইন দেখাবে, খেয়াল করবে। এটা কিন্তু একটু ঝাঁকি দিচ্ছে, খেয়াল করেছেন? হ্যাঁ, এটা একটা লোডিং সাইন দেখাবে। ভারী পেজ হলে এটা লোড হবে। যদি এটা ইয়েতে থাকতো, হোস্টিং সার্ভারে হোস্ট করা থাকতো, ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে হতো, আমরা কিছুক্ষণ সময় নিতে দেখতাম, তাই না? লোডিং দেখাচ্ছে। আচ্ছা, তো আমাদের একটা মাত্র ইনপুট বক্স দিয়েছি যেটা নেম রিলেটেড। এখানে আরো কিছু অ্যাট্রিবিউট আমি সেট করব। একটা হচ্ছে যেটা আমাদের একটু জেনে রাখা দরকার, সেটা হচ্ছে কখনো কখনো ইনপুট বক্সের মধ্যেই আমরা ফিল্ডের নামগুলো দেখি। লেফট সাইডে এই কলামগুলো, মানে এই লেবেলগুলো থাকেই না। আমরা যদি ফেসবুকে যাই, ফেসবুকের যে ফর্মটা আছে, এই ফর্মে দেখেন নামের মধ্যে কি দেওয়া আছে, মানে ভেতরেই ফিল্ডের নাম দেওয়া আছে। এটাকে বলা হয় থাকে প্লেস হোল্ডার, ঠিক আছে? HTML5 এর একটা নতুন অ্যাট্রিবিউট আছে যার নাম কি প্লেস হোল্ডার, যার মাধ্যমে আমরা ইনপুট বক্সের ভেতরেই টেক্সট গুলোকে রাখতে পারি। আমি বলছি এন্টার নেম। যেটা হবে যে আমার টেক্সট বক্সের ভেতরে নামটা আসলো, আমি যখন কোনো কিছু টাইপ করতে যাব সেটা চলে যাবে। বুঝা যাচ্ছে? সো প্লেস হোল্ডারের মাধ্যমে আমি সেটা দিতে পারি। আমি যখন প্লেস হোল্ডার ইউজ করব, সেক্ষেত্রে লেফট সাইডে লেভেল ইউজ করার দরকার নেই। বুঝা যাচ্ছে? অনেক সময় দেখা যায় যে আমি যদি এখানে আসি,
এখানে কিন্তু একটা লেভেল ইউজ করা হয়েছে বার্থডে, কারণ এই ড্রপ ডাউনের ভেতরে কিন্তু কোনো কিছু লিখে রাখা যায় না বা সম্ভব না, রাইট? সো এইভাবে তখন ফরম্যাট বা স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হয়। আমরা নরমালি স্টাইলে যাচ্ছি, টেবিল ফরম্যাটে যাচ্ছি। সো লেফট সাইডে লেভেল আর রাইট সাইডে বক্স আকারে আগাবো। সো কিভাবে প্লেস হোল্ডার দিতে হয় সেটা আমরা একটু শিখে নিলাম। অ্যাট্রিবিউটের নাম কি প্লেস হোল্ডার, এবং ওর ভেতরে যদি আমরা কোনো কিছু টাইপ করি সেটাই প্লেস হোল্ডারের মধ্যে দেখা যাবে। এরপর আরো একটা ইম্পর্টেন্ট বিষয় অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ম্যাক্স লেন্থ। আমি যখন কারো কাছ থেকে নাম চাইবো, আমি হয়তো যখন সার্ভার ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব বা তখন ডাটা স্টোরেজ নিয়ে কথা বলবো, তখন বলবো দেখবেন যে আমি কারো নাম নিচ্ছি, নাম রাখার জন্য আমি ম্যাক্সিমাম 50 ওয়ার্কার অ্যাসাইন করছি ডেটাবেসে। তার মানে আমি 50টা ক্যারেক্টারের নাম পর্যন্ত সাপোর্ট করবে আমার ডেটাবেসের ওই ফিল্ডটা। এর চেয়ে বেশি হলে আর আমরা রাখবো না, রাইট? সেক্ষেত্রে যেন কেউই 50 ক্যারেক্টারের বেশি ইনপুট বক্সের মধ্যে না লিখতে পারে সেই ব্যবস্থাটা আমাদের করে দিতে হবে। মনে করেন আমি এরকম বলছি, ম্যাক্স লেন্থ, আমি বলছি ম্যাক্স লেন্থ 10, সে 10 ক্যারেক্টারের বেশি এই ইনপুট বক্সের মধ্যে লিখতে পারবে না। 10 ক্যারেক্টারের বেশি ইনপুট বক্সের মধ্যে লিখতে পারবে না। আমি লিখছি 10 ক্যারেক্টার হয়ে গেছে, সো আমি কিন্তু আর টাইপ করতে পারছি না। বোঝা যাচ্ছে? আমি কিন্তু আর টাইপ করতেই পারছি না। আচ্ছা, তাহলে আমাদের ম্যাক্স লেন্থ দেওয়াটা শিখতে হবে। আচ্ছা, এরপরে আরো একটা অ্যাট্রিবিউট আছে যেটা HTML5 এর জন্য এসেছে, রিকোয়ার্ড। এভাবে লিখতে হয়। এটা HTML5 এর অ্যাট্রিবিউট না, পুরনো অ্যাট্রিবিউট, বাট HTML5 এর স্টাইলে লিখা হয়, জাস্ট রিকোয়ার্ড লিখলেই হবে। এটার জন্য হচ্ছে এরকম যে আমি যদি ওই ফিল্ডের মধ্যে কোনো ভ্যালু না দিয়ে বাটন প্রেস করি, আমাকে সে অ্যালার্ট করবে এবং এখানে ভ্যালু দিতে বলবে। এটাকে বলা হয়ে থাকে কি ভ্যালিডেশন, HTML এন্ড ভ্যালিডেশন। কয়েক ধরনের ভ্যালিডেশন হয়। HTML থেকে ভ্যালিডেশন দেওয়া যায়, জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে ভ্যালিডেশন দেওয়া যায়, সার্ভার ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে ভ্যালিডেশন দেওয়া যায়, আবার ক্যাপচা ভেরিফিকেশনের মাধ্যমেও ভ্যালিডেশন দেওয়া যায়। ডেটাবেস এন্ড থেকেও কিন্তু ভ্যালিডেশন দেওয়া যায়, রাইট? সো অ্যাপ্লিকেশন বা ফর্মের প্রায়োরিটির উপর বেস করে যখন যে ধরনের ভ্যালিডেশন দরকার পড়বে আমাদের সে ধরনের ভ্যালিডেশন দিতে হবে। কোনটা? না, ক্লায়েন্ট সাইড থেকে আপনি অফ করতে পারবেন না। হ্যাঁ, শুধু নোটিফিকেশন না, কারেক্ট ভ্যালু যেন সে দেয় তাকে বাধ্য করা হয়। নোটিফিকেশন তো দেবেই, মানে ভ্যালিডেশনের কাজ কি, সে নোটিফিকেশনের মাধ্যমে চাইবে কারেক্ট ভ্যালু যেন সে এখানে ইনপুট দেয়। ইমেল অ্যাড্রেস আপাতত প্লেস হোল্ডার রাখছি না। ইমেল অ্যাড্রেসের জন্য আমি এটাকে বলছি 100, নেম, ফুল নেম, সাইজ 40, টাইপ আমি বলছি ইমেল। আমার একটা ইনপুট বক্স এসেছে, এটাকে আমি বলছি ইমেল বক্স। আমি কিছু একটা লিখেছি নামের জন্য, আমাকে ইমেলের জন্য ধরছে, আমি রিকোয়ার্ড করেছি, আমি কিছু একটা লিখেছি, বাট আমার মেসেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। প্লিজ ইনক্লুড অ্যান্ড অ্যাড ইন দ্য ইমেল, রাইট? সো আমাকে কিন্তু মেসেজ প্রোভাইড করছে ইমেল অ্যাড্রেস miss@sign। এই মেসেজটা একটু কিন্তু ডিফারেন্ট দিচ্ছে, বাট আমি যদি এই মেসেজটাকে ডিফারেন্ট ব্রাউজারে যাই, এ কিন্তু আমাকে একটু ডিফারেন্ট ভাবে দেবে।
প্লিজ ফিল দিস ফিল্ড, আমি যদি কিছু একটা লিখি এখানে প্লিজ এন্টার ইমেল অ্যাড্রেস, তাই না? দুইটা ব্রাউজার কিন্তু দুই ভাবে আমাকে নোটিফিকেশন দিচ্ছে, বুঝা যাচ্ছে? আচ্ছা, বাট এই মেসেজ গুলো কোথা থেকে আসছে? ব্রাউজারের মেমরি থেকে আসছে, আমরা সেট করছি না। জাভাস্ক্রিপ্টে যখন হবে তখন আমরা নিজেরা সেট করে দিতে পারবো কি মেসেজটা দেখাবে। আচ্ছা, ইমেল অ্যাড্রেস আমরা দেখলাম যে ইমেল বক্স তৈরি করার জন্য আমরা ইনপুটের টাইপ ইমেল দিয়ে থাকি। ইমেলের এটা থেকে আমরা একটু আরেকটা কয়েকটা বিষয় একটু জেনে নিই যে এখন ইনপুটের টাইপের অ্যাট্রিবিউটের সংখ্যা মোর দ্যান 20, বাট এর আগে ছিল 10-12, রাইট? আরো 10-12 অ্যাট্রিবিউট অ্যাড হয়েছে HTML5 এ এসে। তো HTML5 এ যে শুধু ট্যাগ এসেছে সেটা কিন্তু বলা যাবে না। HTML5 এ ট্যাগের সাথে সাথে অনেক অ্যাট্রিবিউট এসেছে এবং কখনো কখনো দেখা যায় যে অ্যাট্রিবিউটের ভ্যালুতেও অনেক চেঞ্জ এসেছে। সো ফর্মের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ট্যাগের নাম কি? ইনপুট। এর অ্যাট্রিবিউট ছিল ঠিক এইগুলো। আমরা যখন দেখবো যে পুরনো অ্যাট্রিবিউট বাটন, চেক বক্স কাউন্ট করবেন কোনগুলো পুরনো ছিল। বাটন, চেক বক্স, ফাইল, হিডেন, ইমেজ, পাসওয়ার্ড, রেডিও, রিসেট, সাবমিট, টেক্সট, দ্যাটস অল। কয়টা ছিল? 10টা। এখন আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, রাইট? তার মানে নতুন এসেছে কতগুলো? 13টা। সো এখানে কিছুটা প্রবলেম আছে যে 13টা নতুন অ্যাট্রিবিউট এসেছে, সেই 13টা নতুন অ্যাট্রিবিউট সবগুলো ব্রাউজার সাপোর্ট করে না। লাইক ডেট ক্রম সাপোর্ট করে, মজিলা সাপোর্ট করে না। কালার ক্রম মজিলা সাপোর্ট করে বাট আই সাপোর্ট করে না। এক্সাম্পল বলছি, টাইম কোন ব্রাউজারই সাপোর্ট করে না। সো যে অ্যাট্রিবিউট গুলো এখনো গ্লোবাল হয় নাই সেগুলো কিন্তু আমাদের এই ওয়েবে ইউজ করাটা কঠিন, বা কি এটা ইউজ করাটা কিন্তু ওয়াইজ কাজ হবে না, তাই না? তো অনেক প্রবলেম দেখা দেবে। সো এগুলোকে আপনারা HTML5 এর লিমিটেশন বলতে পারেন, বাট আমরা যখন প্র্যাকটিস করব দেখে নিতে পারি কার কি কাজ, কি আউটপুট। এবার আমি যাচ্ছি পাসওয়ার্ড তৈরি করার জন্য। পাসওয়ার্ড বক্স এটাও পুরনো, এটা গ্লোবাল, সব জায়গায় সাপোর্ট করে পাসওয়ার্ড। এখানে ইমেল অ্যাড্রেস, তো নেমটা কি হবে? ইমেল অ্যাড্রেস। পাসওয়ার্ড নেমটা কি হবে? পাসওয়ার্ড। ইনপুটের টাইপ হয়ে যাবে কি? পাসওয়ার্ড। এরপর আসি অ্যাড্রেসে, বাট পাসওয়ার্ডটা কি দাঁড়ালো সেটা আমরা একটু দেখে নেই। পাসওয়ার্ড দেখেন ইনপুটের টাইপ পাসওয়ার্ড দেওয়াতে এটা ডটের সাইন আসছে। হ্যাঁ, আমরা নরমালি দেখি পাসওয়ার্ড লিখতে গেলে যদি ডটের না এসে লিখা দেখায় নিজের কাছেই কেমন দেখা যায়, তাই না? যে আমার পাসওয়ার্ড, আমার আশেপাশে হয়তো কেউ নেই, তারপরেও নিজে যখন লিখছি এরকম যদি হিডেন অবস্থায় না আসে কেমন যেন মনে হয়, তাই না? সো অবশ্যই যখন আপনি কোনো কারো কাছ থেকে পাসওয়ার্ড চাইবেন ইনপুটের টাইপ ইউজ করবেন, পাসওয়ার্ডই ইউজ করবেন। অ্যাড্রেসটা যদিও ইদানিং ইনপুট বক্সের মধ্যে নেওয়া হয় অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 আকারে, বাট আমরা অ্যাড্রেসটা দেখবো টেক্সট এরিয়ার মধ্যে, মাল্টিপল লাইনে। টেক্সট এরিয়া, আমি যখন টেক্সট এরিয়াতে যাচ্ছি একটা টেক্সট এরিয়ার মতো এসেছে, খেয়াল করেছেন? আচ্ছা, এর একটা নেম সেট করতে হবে। নেমটা আমি বলছি অ্যাড্রেস, আর এর বাড়ানোর জন্য, হাইটটা বাড়ানোর জন্য আমরা ইউজ করব রোজ। রোজ আমি বলছি 5, দেখবেন যেন নাম্বার অফ হাইটটা কিন্তু একটু বেড়ে গেছে, তাই না? আর উইডথটা বাড়ানোর জন্য আমরা নরমালি ইউজ করে থাকি কলামস। কলামস লাইক আমি বলছি 40। বড় হয়ে গেছে না অনেক?
আচ্ছা, কলামস আমি এখানে ইউজ করতে পারি কত, সরি মিলে গেছে না, এটা আপনাকে অ্যাডজাস্ট করতে, নরমালি ফর্মগুলো সিএসএস দিয়ে হয়, টেবিল দিয়ে খুব কম করা, মানে সিএসএস এর মাধ্যমে এগুলোকে কন্ট্রোল করা হয়, ওই সাইজ বলে দিতে হয় সিএসএস এ একটা লিনিয়ার সাইজ। স্যার ইনপুট বক্স আর টেক্সট রিলেটেড রেডিউসিবিলিটি কোনো লেন্থের কোনো ডিফারেন্স আছে? যেমন আমরা তো স্যার ব্যাটারি যখন করি মার্কেট কিন্তু আমরা বেশি বেশি ইয়ে করে না 256 আবার টেক্সটের ক্ষেত্রে আমরা জানি মানে ফর্মের ক্ষেত্রে এখানে একটা ইনপুট বক্স সর্বোচ্চ কতগুলো টাইপের নিতে পারে ইনপুট বক্স 256, এটা বারকারে যায় অলওয়েজ। আর টেক্সটের তিনটা সাইজ আছে, স্মল টেক্সট, মিডিয়াম টেক্সট, লার্জ টেক্সট, রাইট? এবং এখানে মেগাবাইট অফ ডাটা স্ট্রিং আকারে যেতে পারে। ডাটার হিউজ পার্থক্য আছে, এর থেকে সবচেয়ে বড় পার্থক্য যেটা আছে সেটা হচ্ছে যে স্পেশাল ক্যারেক্টার, ইনপুট বক্সের মাধ্যমে যে ডাটাগুলো নেওয়া হয় সেটা ডেটাবেসে ভার্কার আকারে যায়, সেই স্পেশাল ক্যারেক্টার রাখতে পারে না, লাইক সে নিউ লাইন বুঝবে না, ভার্কার নিউ লাইন রাখতে পারে না। বাট আমি যখন অ্যাড্রেস লিখছি, অ্যাড্রেসের মধ্যে মাল্টিপল লাইন আসতে পারে, রাইট? এই মাল্টিপল লাইনকে সেভ রাখার জন্য আমরা ডেটাবেসে ইউজ করব কি টেক্সট, ওকে? কারণ আমার অ্যাড্রেসটা হয়তো বা 256 ক্যারেক্টার এক্সিড করবে না, বাট অ্যাড্রেসের মধ্যে কি নিউ লাইন থাকতে পারে, স্পেশাল ক্যারেক্টার লাইক স্ল্যাশ থাকতে পারে, সেগুলোকে স্টোর করার জন্য টেক্সট হিসেবে ডেটাবেসে ডাটা রাখা হয়। আমরা সার্ভার ল্যাঙ্গুয়েজ যখন আলোচনা হবে তখন এই বিষয়গুলো ক্লিয়ার হবে, অনেকেই বিষয়গুলো বোঝেন নাই, যিনি কোশ্চিন করেছেন উনি সার্ভার ল্যাঙ্গুয়েজ জানেন এবং ডেটাবেস সম্পর্কেও ধারণা রাখেন, দ্যাট কিন্তু কোশ্চিনটা করেছেন এবং অ্যান্সারটা উনি সম্ভবত পেয়েছেন। আচ্ছা, সো এইবার অ্যাড্রেস বক্সের পরে আমি যেটাকে নিয়ে আসবো সেটা হচ্ছে লাইক কান্ট্রিটা কি হিসেবে যায়, ড্রপ ডাউনে যায়। ড্রপ ডাউন বানানোর জন্য আমাদের কি করতে হবে, দুইটা ট্যাগের হেল্প নিতে হয় ড্রপ ডাউনের জন্য, একটা ট্যাগ দিয়ে ড্রপ ডাউন বানানো যায় না, তার মানে ইনপুট দিয়ে ড্রপ ডাউন হবে না। ডিফারেন্ট একটা ট্যাগ আছে সিলেক্ট দিলে একটা কম্বোর মতো দেখা যাবে, এই যে বক্স ছোট্ট একটা কম্বোর মতো এসেছে, বাট এর ভেতরে যদি কোনো কিছু দিতে হয় সেক্ষেত্রে আমাকে অপশন নামে আরো একটা ট্যাগ আছে, তার হেল্প নিতে হবে। সিলেক্ট কান্ট্রি, দেখেন সিলেক্ট কান্ট্রি ড্রপ ডাউন লিস্ট আকারে কিন্তু আমি তাকে পাচ্ছি। আচ্ছা, আমি অপশন কিছু বাড়াই, ড্রপ ডাউনের মধ্যে অপশন গুলো শো করছে, তার মানে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারছি। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ইউজ করতে হবে, এক জায়গায় রেখে বারবার ইউজ করতে হবে। আচ্ছা, এখানে যে বিষয়টা থাকে অপশনের ভেতরে ভ্যালু সেট করা হয়, প্রত্যেকটা অপশনের মধ্যে কি থাকে, ভ্যালু সেট করা হয়। যখন নাকি বাংলাদেশ সিলেক্ট করা হবে, আর সিলেক্টে ডেফিনেটলি কি থাকবে, নেম থাকবে, কান্ট্রি। সো আমি যখন ভ্যালু সেট করছি, লাইক আমি বলছি বাংলাদেশের জন্য বিডি, শ্রীলঙ্কার জন্য এসআরআই,
ইউনাইটেড স্টেটের জন্য ইউএস। তো লাইক আমি আমার সার্ভার পেজে সিলেকশনের মাধ্যমে আমি শ্রীলঙ্কা সেট করেছি। সার্ভার ল্যাঙ্গুয়েজের কাছে যাবে কান্ট্রি, তার এগেনস্টে ভ্যালু যাবে কি এস আর আই, এটা ভ্যালুর মধ্যে আমি লিখেছি, রাইট? তো ফিক্সড, আমি টাইপ করছি না, সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্টের এগেনস্টে ভ্যালু গুলো কি করা আছে, সেট করা আছে। আমি যদি এখান থেকে সেট করি ইউনাইটেড স্টেট, ভ্যালু আকারে যাবে কি ইউএস, শুধু যাবে কি ইউএস। আচ্ছা, সো আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে ফিল্ড আকারে যাবে আর এই ভ্যালু গুলো যাবে এখানে যেটা সেট করা আছে। বাট দেখাবে কোনটা, অপশনে, দুটো অপশনের মাঝখানে যে লেখাটা আছে সেটাই ড্রপ ডাউন আকারে দেখা যাবে। এরপরে আসি, ম্যান্ডেটরি না, হ্যাঁ, বাট স্ট্যান্ডার্ড নেমটা ডেটাবেস ফিল্ডের নামের সাথে মিল রেখে করতে হয়। আচ্ছা, আপলোড ইনপুটের টাইপ আমি বলছি ফাইল, নেমটা কি হবে লাইক আপলোড। এখানে সাইজ, ম্যাক্স লেন্থ কোনো অ্যাট্রিবিউটই সাপোর্ট করবে না। সো ইনপুটের টাইপ যখন ফাইল হবে তখন এই ব্রাউজ অপশন চলে আসবে। আমি ব্রাউজ করে লাইক অনেক সময় আমাদের বিভিন্ন ফাইল আপলোড করতে হয় না, ইমেজ, অডিও, ভিডিও, রাইট? অনেক সময় আপলোড করার প্রয়োজন পড়ে, তখন আমরা ইনপুটের এই অ্যাট্রিবিউটটা ইউজ করব, যার নাম কি ইনপুটের টাইপ ফাইল। সার্ভার ল্যাঙ্গুয়েজ লাগবে, অ্যাজাক্স জানতে হবে, একদম কারেন্ট টাইমে দেখানোর জন্য আপনাকে অ্যাজাক্স শিখতে হবে। শুধু আমি ব্রাউজ করে দিলে তো সে দেখাতে পারবে না, হ্যাঁ, চিনতে পারতে হবে। HTML এ তো বুদ্ধি নাই, আমি অনেক আগেই বলেছি। HTML যদি অত কিছু পারতই, তাই না, অন্যান্য ল্যাঙ্গুয়েজের দরকার ছিল না। আচ্ছা, এখন জেন্ডার, আমি ইনপুটের টাইপ বলছি কি রেডিও, নেম বলছি জেন্ডার, এখানে সাইজ, ম্যাক্স লেন্থ, রিকোয়ার্ড সব তুলে দিচ্ছি। ভ্যালু লাগবে, কারণ রেডিও বাটন, যেহেতু রেডিও বাটনের মধ্যে কি আমরা কোনো কিছু লিখতে পারবো, যেখানে আমি লিখতে পারবো না সেখানে ভ্যালু সেট করে দিতে হবে। আমি সিলেক্ট বক্সের মধ্যে লিখতে পারি না, সো ওখানে ভ্যালু লিখে দিচ্ছি। রেডিও বাটন আমি চেক করতে পারি, সো লিখতে পারি না, সো ওখানে আমি ভ্যালু সেট করে দিব। চেক বক্স, ওখানে টিক দিতে হয়, সো ওখানে ভ্যালু সেট করে দিব। বোঝা যাচ্ছে? আচ্ছা, ভ্যালুর মধ্যে আমি বলছি লাইক মেল আর ফিমেল। খেয়াল করবেন দুজনের নামে কি রেখেছি, সেম, জেন্ডার। তো রেডি বাটন এসেছে, আমি মেল অথবা ফিমেল সিলেক্ট করতে পারছি। এদেরকে বলা হচ্ছে একটা গ্রুপে আছে, নাম কি সেম আছে। আমি নাম যদি একটু ডিফারেন্ট করে ফেলি, দুজন ডিফারেন্ট গ্রুপে চলে যাবে এবং এট এ টাইম একজনের অধিক রেডি বাটন চেক করা সম্ভব হবে। এটা পসিবল? পসিবল না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে, নাম সেম রাখতে হবে। আমি যদি 4টা রেডি বাটন দেই এবং একটা ভ্যালু বা একটা অ্যানসার এক্সপেক্ট করি, তো 4টা ইনপুট বক্সের নামে কি হবে, না, রেকর্ড ডিফারেন্ট ভাবে দেওয়া হয়, যে কোনো একটাকে চেক করে রাখা হয় ডিফল্ট বাই ডিফল্ট। তো আমরা রেডি বাটনের ইউজ দেখেছি, আর এরপরে আমরা যেটা দেখব আরো আরেকটা বিষয়, সেটা একটু দেখে নিই, যে লাইক এখান থেকে নিচ্ছি, আমি বলছি ডিওবি, ডেট অফ বার্থ, কিছু ডিফারেন্স দেখানোর চেষ্টা করছি।
ইনপুটের টাইপ আমি বলছি ডেট, ভ্যালু দেওয়ার দরকার নেই। খেয়াল করি স্ট্রেপ একটি ইনপুট বক্সের মতো এসেছে, এটা আমার ব্রাউজার মজিলা। আমি যদি আমার ব্রাউজার ক্রমে যাই, ডে মান্থ ইয়ার এসেছে এবং সাথে সাথে একটা ক্যালেন্ডারও শো করছে। সো ডেট টাইপ ভ্যালুটা গুগল ক্রমে সাপোর্ট করছে, বাট মজিলাতে সাপোর্ট করছে না। সো আমি যে অ্যাট্রিবিউট গুলো নিউ বলেছি প্রত্যেকটা অ্যাট্রিবিউটই সেট করতে হবে এবং চেক করে করে দেখতে হবে যে কোনটা দেখতে কেমন বা কি আসে, তাই না? ডেট, ডেট টাইম লোকাল, উইক, হ্যাঁ, মান্থ, কালার, ইউআরএল আছে না, টাইম, এই সকল অ্যাট্রিবিউট গুলো আমরা একবার করে চেক করে দেখব। অবশ্যই বাসা মেশিন গুলোতে 5টা ব্রাউজার থাকবে, সবই কি লেটেস্ট। মজিলা, মজিলা কি ফায়ারফক্স এর মজিলা, গুগল ক্রম, সাফারি অপেরা এবং i10 ইউজ করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে চেক বক্স, চেক বক্সটার জন্য আমরা আসি চেক বক্স, ইনপুটের টাইপ চেক বক্স লিখলেই চেক বক্স তৈরি হয়ে যায়, তেমন কিছু করার প্রয়োজন পড়ে না। ইনপুটের টাইপ কি চেক বক্স, আর নেম বলছি, এটা অনেক সময় বলা থাকে এরকম আই এগ্রি, নেম হচ্ছে এগ্রি, ভ্যালু এখানে অন অফ চলে আসে, টিক মার্কস থাকলে অন, আর টিক না দিলে কোনো কিছুই শো করে না। সো আমরা যদি দেখি এখান থেকে যে টিক মার্কস চলে আসে, তাই না, অন অফ করা যাচ্ছে, রাইট? অন অফ আমরা কিন্তু করতে পারছি। আর ফাইনালি আমরা বাটন দেখব, আরো কয়েক প্রকারের। সাবমিট ফার্স্টে আমি বলেছিলাম প্রথমটাকে একাধিক চেক করবেন, একাধিক বাটন দেবেন, তখন প্রত্যেকের নাম সেম থাকবে, ভ্যালু ডিফারেন্ট থাকবে। হ্যাঁ, চেক, হ্যাঁ, না, আমি কোনো কিছু না রেখে যদি শুধু চেক বক্স লিখি তারপরে আমি টিক দিতে পারবো, আবার তুলে ফেলতে পারবো। এটা চেক বক্সের কি, ওটা তেমন কোনো ডিফারেন্স রাখে না। বাটন, বাটন 1, বাটন 2 বলছি, একটাকে আমি শুধু বলছি বাটন। চেক বক্স চেকও করা যায় আবার আনচেকও করা যায়, আবার একসাথে কি আমি যদি 5টা চেক বক্স রাখি 5টাই কি সিলেক্ট করতে চাইতে পারি না? মাল্টিপল চয়েসে যদি একাধিক অ্যান্সার থাকে তখন কি চেক বক্স দেওয়া হয়, আর মাল্টিপল চয়েসে যদি একটা অ্যান্সার থাকে তখন কি দেওয়া হয়? রেডিও বাটন। হ্যাঁ, নাম সেম দিয়ে দেবে, নাম সেম দিলেও একাধিক চেক বক্সে চেক করা যাবে, রেডিওতে হবে। রিসেট ইউজ করছি। দেখেন বাটন তিন ধরনের বিহেভিয়ার। বাটনটা ফর্মের জন্য ইউজ হয় না, লাইক আমার মেনু লিঙ্ক তৈরি করছি বা মেনু বাটন তৈরি করছি, অথবা একটা বাটন তৈরি করছি যেটা অ্যাকচুয়ালি কোনো অ্যাকশনে যেতে হলে জাভাস্ক্রিপ্টের হেল্প নেবে, তখন আমি বাটন ইউজ করব। সেভ বা সাবমিট, ইনপুটের টাইপ সাবমিট তখন ইউজ করা হয় যখন কোনো একটা ফর্মের ডাটা আমি সার্ভারের কাছে পাঠাতে চাচ্ছি। আর রিসেট যেটা ইউজ করা হয় আমার কোনো ডাটা দেওয়া হয়েছে ফর্মের মধ্যে, সেই ডাটাগুলোকে আমি ক্লিয়ার করে দিয়ে নতুন ডাটা দিতে চাচ্ছি। হ্যাঁ, ক্লিয়ার করে দিয়ে আমি নতুন ডাটা দিতে চাচ্ছি, এই ডাটাগুলো অ্যাকচুয়ালি আমার পছন্দ হয় নাই বা আমি এই ডাটাগুলো দিয়ে ফর্ম ফিল আপ করতে চাচ্ছি না, আমি ভিন্ন ডাটা দিয়ে ফর্ম ফিল আপ করতে চাচ্ছি, আমি রিসেট বলে ক্লিয়ার হয়ে যাবে। অথবা আমি অর্ধেকটা ফিল আপ করেছি, আমি নতুন করে আবার ফিল আপ করতে চাচ্ছি, মুছে ফেলবো নাকি রিসেটে ক্লিক করবো?
রিসেট ক্লিক করলে ফর্মটা ক্লিয়ার হয়ে যাবে, নতুন করে ফর্মটা আমি ফিল আপ করবো। সো শুধু বাটনটা লাইক ডিফারেন্ট কোনো একটা অ্যাকশন, যেটা লাইক জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো একটা অ্যাকশন এক্সিকিউট করব, কোনো একটা লিংক পেজে যাব, লাইক এগুলোকেই আমি বাটন আকারে ইউজ করছি, লিংক আকারে না করে বাটন আকারে করছি। তখন আমরা ইউজ করবো কি এবার? তখন কি স্যার এগুলা ডাইনামিক করে মানে সার্ভার সাইডে অ্যাকশন করতে পারবে তো? সার্ভার সাইড, হ্যাঁ সার্ভারের কাছে আমি অ্যাকশন নিতে পারবো। সেটা কি জাভাস্ক্রিপ্ট কম্পাইল করে করতে হবে না, এটা কি স্টুডিও করতে হবে? মানে নরমালি আমাদের যখন সাবমিট বাটনে তো ক্লিক করে কিন্তু সার্ভার অ্যাকশন করে, হ্যাঁ, কিন্তু বাটনে কি হবে আমরা কি ক্লিক করতে পারবে যে কানেক্ট না রাখবে? পিএসপির কাছে ডাটা পাঠানো যাবে যদি একটা ফর্ম হয়, আর ফর্মটা যদি আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সাবমিট করতে চাই, তখন আর সাবমিট ইউজ করতে পারবো না, তখন ইউজ করতে হবে কি বাটন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা একটা ছোট ফর্ম রেডি করে ফেললাম। এই ফর্মটাকে আমরা এখন কি আমাদের যদি যে কেউ একটা ছোটখাটো ফর্ম তৈরি করতে বলে স্পেসিফিক ইনফরমেশন দিয়ে, আমরা রেগুলার ইউজের যে এলিমেন্ট গুলো সেগুলো কিন্তু পেয়ে গিয়েছি এবং কিভাবে করতে হয় সেটা কিন্তু জানি। তো আমি করেছি, অনেকে বসেছিলেন, আবার অনেকে আমার সাথে সাথে করেওছেন। সো সবারই এটা একবার করে করে নিতে হবে আর কি। সো আমি 10 মিনিটস একটা টাইম দিচ্ছি, প্র্যাকটিস টাইম। এর মধ্যে আপনারা এই ফর্মটা একটু রেডি করে ফেলেন, 10 to 15 মিনিটস। আচ্ছা, এখন আমরা আলোচনা শুরু করবো বেসিক লেভেল সিএসএস এর উপরে। এরপর বাকি তিনটা ক্লাস HTML এর সাথে সিএসএস টা আলাদা হবে, ঠিক আছে? সিএসএস টা কি? ক্যাসকেডিং স্টাইল শিট। এর কাজ ডিজাইন সেন্স থেকে পুরো সাইটকে কন্ট্রোল করা, তাই না? পুরো সাইটের ডিজাইনকে একটা নির্দিষ্ট রূপ থেকে কন্ট্রোল করা। সিএসএস একটা ক্লাস বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সিএসএস এর ক্লাস তৈরি করার নির্দিষ্ট রুলস আছে, আর ক্লাসগুলো তৈরি করা হয় সিএসএস প্রপার্টি ইউজ করে। প্রপার্টি কোনগুলো? লাইক কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, রাইট? এগুলোকে সবই আমি বলছি কি প্রপার্টি। প্রপার্টিজ এর স্পেসিফিক কালার আছে। সো আমি নাম্বার অফ প্রপার্টি একটা নামের এগেইনস্টে যখন রাখবো, তখন ওই নামটাকে বলা হবে কি ক্লাস। তো ক্লাস কখন তৈরি করা হয়? যখন আমরা কোন একটা ডিজাইন ইমপ্লিমেন্ট করতে যাব, ওই ডিজাইনটা আমরা যেভাবে দেখছি ঠিক ওইভাবে তৈরি করতে গিয়ে যে যে প্রপার্টি গুলো আমার প্রয়োজন পড়বে, সেই প্রপার্টি গুলো একটা ক্লাসের আন্ডারে রেখে ক্লাসটা HTML ট্যাগের উপরে অ্যাপ্লাই করে দিতে হবে। সো CSS ক্লাসের স্ট্রাকচারটা হচ্ছে এরকম: সিলেক্টর, প্রপার্টি, তো নাম্বার অফ প্রপার্টিজ এখানে আসবে, কলম দিয়ে প্রত্যেকের ভ্যালু এখানে সেট করতে হবে আমি যা করতে চাচ্ছি, আর এই নামটা আমার HTML ট্যাগের উপরে অ্যাপ্লাই করব। তখন কি হবে? আমার HTML ট্যাগটাকে যেভাবে আমি চাচ্ছি ঠিক সেভাবেই আমি পাবো। লাইক আমি h1 ট্যাগটাকে h6 এর মতো, আর h6 ট্যাগটাকে h1 এর মতো করতে চাচ্ছি, পারবো না? পসিবল, তাই না? একজনের ফন্ট সাইজ কমিয়ে দিতে হবে, আরেকজনের ফন্ট সাইজ বাড়িয়ে দিতে হবে। সো আমি সিএসএস এর মাধ্যমে একটা HTML ট্যাগকে নিজের মতো করে কন্ট্রোল করতে পারি। আর এই ক্লাস প্রপার্টি লিখে এই ক্লাস যখন একটা স্ট্রাকচার আকারে দেওয়া হচ্ছে, আমি যার একটা নির্দিষ্ট নাম আছে, এটাকে আমরা বারবার রিইউজও করতে পারবো। রিইউজ মানে বারবার ইউজ করা। একটা নির্দিষ্ট কোডকে আমি বারবার ইউজ করতে পারবো। মনে করেন কোন একটা ডিজাইনের এটা একটা অংশ লোগো, এটা একটা অংশ ব্যানার, তাই না? এটা একটা অংশ মেনু। তো আমি যখন আমার ডিজাইনটা করছি, ডিজাইনের মধ্যে এখানে একটা আমি ইমেজ সেট করেছি একটা CSS ক্লাস ইউজ করে। আমার এই ডিজাইন পেজে একটার উপরে আমি অ্যাপ্লাই করে ইমেজ এনেছি। আমি যদি 10টা পেজ করি এবং ওই একই ক্লাস ইউজ করি, 10 জায়গাতে ইমেজটা চলে আসবে। আমার চেঞ্জ রিকোয়েস্ট আসবে যে লোগোটা চেঞ্জ করতে হবে। তো কোথায় চেঞ্জ করব? পেজের ভিতরে না CSS? CSS টার মধ্যে।
তখন কি হবে 10 জায়গাতে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, কারণ সিএসএস এর মাধ্যমে ইমেজটা ওখানে আসছিল। বোঝা যাচ্ছে? সো আমি খুব দ্রুত কি করতে পারি, আমার চেঞ্জটা নিয়ে আসতে পারি। আবার সিএসএস এর প্রপার্টি গুলো অর্গানাইজ করে আমি আমার ডিজাইনকে অনেক সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারি। আমি যেটা ফটোশপ বা ইলাস্ট্রেটরে করছি ওটা এইচটিএমএল এর স্টাইল ইউজ করে ইমপ্লিমেন্ট করা সম্ভব না, রাইট? সো দুই ধরনের সিএসএস স্টাইলিং আছে বা স্টাইলিং আছে। স্টাইল দুই রকম, এক হচ্ছে ইনলাইন স্টাইলিং আর একটা কি সিএসএস ক্লাস স্টাইলিং। ঠিক আছে? ইনলাইন আমি এক একটা ট্যাগের উপরে স্টাইল ট্যাগ ইউজ করে প্রপার্টি গুলো ইমপ্লিমেন্ট করে আমি আউটপুট জেনারেট করতে পারি, যেখানে অনেক বেশি কোড লিখতে হয়, তাই না? একই কোড বারবার আমাকে লিখতে হবে। যদি আমি রিইউজ করতে চাই সেক্ষেত্রে কি করব, এই ক্লাস আকারে যাব, এক জায়গায় লিখে রাখবো, বারবার সেটাকে আমি ইউজ করব। এটাকে বলা এক্সটার্নাল সিএসএস রাইটিং, যাতে আমরা ভিন্ন ভিন্ন পেজে একই ক্লাসগুলোকে খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারি। তো সিএসএস এর যে প্রপার্টি গুলো আছে শেখার জন্য আমাদের মোর প্র্যাকটিস করতে হবে আর কি। আর আমরা যখন ওয়েব ডিজাইন কেউ করবে বা ওয়েবসাইট ডিজাইন যারা করে তারা প্রথমে এটাকে ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে ওয়েব পেজ ডিজাইন করে, তারপর ওটা ইমেজ গুলোকে স্লাইস করে কাটে, ব্যাকগ্রাউন্ড গুলো বিভিন্ন সিএসএস প্রপার্টি যে ভ্যালু গুলো আছে ভ্যালু বা প্রপার্টি গুলো ইউজ করে এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে ওই পেজটাকে সুন্দর করে ডিসপ্লে করে। তো ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে যে ডিজাইনটা করা হবে ওটা কিন্তু শুধু এইচটিএমএল দিয়েও হবে, ইমপ্লিমেন্ট করাটা একেবারে ইম্পসিবল, মানে সিএসএস আমার লাগবেই। তো সিএসএস টা অত্যন্ত ইম্পর্টেন্ট। সিএসএস আমাদের নিজেদের ভালো মতো না শিখলেও, ভালো মতো করতে না পারলেও ভালো মতো বুঝতে পারতে হবে, যাতে আমরা কিছুটা চেঞ্জ নিজের মতো করে করে নিতে পারি। বোঝা যাচ্ছে? আমরা কিন্তু কখনোই কি ডিজাইন করব না, ডিজাইন করা মানে করা ডিজাইনের উপর আমরা আমাদের কোড ইমপ্লিমেন্ট করব। তো যেখানে আমি কাজ করতে যাচ্ছি সেটা যদি আগামাথা কিছু না বুঝি তাহলে আমি আমার কোড গুলো জায়গা মতো বসাতে কি পারবো, বসাতে পারবো না, তাই না? এর জন্য আমাদের কিছুটা এইচটিএমএল জানতে হবে, কিছুটা সিএসএস ও জানতে হবে। ঠিক আছে? সো ম্যাক্সিমাম কেসে সিএসএস ড্রিভেন লেআউট হয়, রাইট? সিএসএস ড্রিভেন কি এলিমেন্টারি বক্স গুলো হয়। সো আমাদের কিন্তু বুঝতে হবে যে কোন ক্লাসটা কিভাবে কোথায় ইউজ হচ্ছে। সো আমরা কিন্তু ডিজাইনার হতে চাচ্ছি না, আমরা হতে চাচ্ছি কি ডেভেলপার। সো আমরা ভালো ডিজাইন করতে শিখবো এটা না করে আমরা যে কোনো ডিজাইন বা যে কোনো এইচটিএমএল সিএসএস পেজকে যেন বুঝতে পারি এতটুকু হলেই চলবে। যদি কখনো কোনো চেঞ্জের প্রয়োজন পড়ে সেই চেঞ্জটা যেন আমরা প্রয়োজন অনুযায়ী করে নিতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি এখন একটা ক্লাস লিখি, ক্লাসটার নাম দিচ্ছি টেস্ট, আমি বলছি কালার রেড ফন্ট সাইজ 20 পিক্সেল। টেস্ট হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ক্লাস, এই নামটা আমি নিজে থেকেই দিয়েছি। যখন আমি কোনো একটা ক্লাসের নাম নিজে থেকেই দিব তার মানে কি অন্যভাবে ক্লাসের নাম লেখা যায়? হ্যাঁ, আমি এইচটিএমএল ট্যাগের নামে ক্লাসের নাম লিখতে পারি। এইচটিএমএল ট্যাগের নামে ক্লাসের নাম আমি খুব সহজেই লিখতে পারি। লাইক আমি যদি এটাকে বলে দিই, আমি যতবার পি ট্যাগ ইউজ করব আমার প্যারাগ্রাফে টেক্সটের কালার কি হবে, রেড, আর ফন্টের সাইজ। আমার পেজে যতবার পি আসবে ততবার পি এর চেহারা কি হবে, এরকম হবে। ওটা যখন ফার্স্ট করবে সেই ক্ষেত্রে কি ও 8681 ভাবতে না, ট্যাগ যেভাবে থাকবে সেভাবেই পাবে। কিন্তু সাইজে এখন যদি আমি বলি টেস্ট, এক্ষেত্রে কি হবে, অটোমেটিক কি পাবে? যখন আমি নিজে থেকে কোনো একটা ক্লাসের নাম দিচ্ছি এই ক্লাসটা আমাকে অ্যাপ্লাই করতে হবে ট্যাগের উপর, যে কোনো ট্যাগের উপরে আমি এই ক্লাসটাকে অ্যাপ্লাই করতে পারি। আমি এক্সাম্পল হিসেবে পি ট্যাগই রাখছি। কিভাবে কল করব, আমি ক্লাসকে একটা ট্যাগের উপরে কিভাবে কল করব তার উপরে বেস করে আমাদের এই ক্লাসের সামনে নোটেশন দিতে হয়।
দুই ভাবে একটা সিএসএস এর ক্লাস একটা HTML ট্যাগের উপরে বসানো যেতে পারে। এদেরকে অ্যাট্রিবিউট বলা হয়। অ্যাট্রিবিউট গুলো হচ্ছে আইডি অর ক্লাস। আমি যদি এখানে ক্লাস ইউজ করে কোনো একটা সিএসএস ক্লাসকে কল করতে চাই, অবশ্যই সেই ক্লাসের নামের সামনে কি থাকবে? ডট। যদি ক্লাসের আমি উল্টাভাবে যদি বলি ক্লাসের নামের সামনে যদি ডট থাকে, এটাকে কল করতে হবে কি দিয়ে? ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে। আর যদি আমি কোনো একটা ক্লাস এর নামের সামনে হ্যাশ আছে, সেটা যদি কল করতে চাই, এখানে লিখতে হবে কি? আইডি কি হয়? ইউনিক আইডেন্টিফায়ার। একটা HTML পেজের ভেতরে একবারই একটা আইডি ইউজ করা যায়। আমার পেজটা অনেক লম্বা, 100 লাইনে। আমি একাধিক HTML ট্যাগের আইডি সেম রাখতে পারবো না, সেক্ষেত্রে HTML এর এরর জেনারেট হবে, রাইট? সো হ্যাশ দিয়ে লেখা কোনো একটা ক্লাস আমি একটা পেজের ভিতরে একবারে বেশি ইউজ করতে পারবো? পারবো। HTML এর এরর হবে, বাট CSS এন্ড থেকে কোনো এরর হবে না, আউটপুটে শো করবে। HTML এন্ড থেকে কি হবে? এরর জেনারেট হবে, কারণ দুইটা ট্যাগের আইডি কি, রাইট? তো আমরা HTML এর এরর যেন না হয় এই কারণে কি করব, একটা HTML এর আইডিটা আমি অলওয়েজ একটা পেজের ভিতরে একবারে ইউজ করার চেষ্টা করব। নরমালি কোন ক্লাসগুলোর সামনে হ্যাশ বসানো হয়? যখন আপনারা দেখবেন যে কোনো একটা ক্লাসের সামনে হ্যাশ আছে, দ্যাট মিন্স ওই ক্লাসটা এমন একটা ক্লাস যা এই পেজের ভিতরে কি হচ্ছে, একবারই হয়তো ইউজ হচ্ছে। লাইক এটা একটা লেআউটের অংশ, লাইক লোগো, লাইক ব্যানার, মেনু, লেফট, কন্টেন্ট, রাইট, ফুটার। এগুলো তৈরি করার জন্য যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো আমরা হ্যাশ দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে যখন কোনো ক্লাস ইউজ হবে সেগুলোর মধ্যে আমি ডট দিচ্ছি, কারণ কি একাধিকবার সেটা ইউজ হতে পারে। তার মানে কি বড় ইউনিক ক্লাসগুলোর নামের সামনে কি থাকবে, হ্যাশ। আর ছোট যেগুলো বারবার ইউজ হবে একটা পেজের মধ্যে তার নামের সামনে কি বসবে, স্ট্যান্ডার্ড। তার মানে আমরা যখন লেআউট বানাবো, লেআউটের স্ট্রাকচার তৈরি করব, তখন প্রত্যেকটা ক্লাসের নামের সামনে আমরা কি লিখবো, হ্যাশ। বুঝা যাচ্ছে? আচ্ছা, এবার পেছন দিকে একটা কথা বলি, সেটা হচ্ছে সিএসএস দুই ভাবে আমরা লিখতে পারি। এক হচ্ছে ডট এইচটিএমএল ফাইলের মধ্যে স্টাইল ট্যাগের আন্ডারে। টাইপ আমার কি টেক্সট অর সিএসএস, এখানে আমি সিএসএস লিখতে পারি। আবার কি ডট সিএসএস ফাইলে আমি সরাসরি সিএসএস এর কোড লিখতে পারি, ওখানে আবার কি স্টাইল ট্যাগের দরকার নেই। সো আমি একটা HTML ফাইলের ভেতরে CSS এর ক্লাস লিখতে পারি এবং সেটা ইউজ করতে পারি, রিইউজ করতে পারি। আর বেশি বেশি রিইউজ করতে হলে ওটাকে আমার এক্সটার্নাল কোন একটা CSS ফাইলে লিখতে হবে এবং CSS ফাইলটা লিংক করে দেন ইউজ করতে হবে। বোঝা যাচ্ছে? অনেকের কাছে এটা পুরনো এবং অনেকবার করা, হয়তো দু একজন আছেন যাদের কাছে একেবারে নতুন, তাই না? আচ্ছা, নতুন না হলেও আমরা নতুন করে শিখছি। তো আমি যদি আমাদের একটা পেজ লাইক ইন্ডেক্স ফাইলের মধ্যেই লিখতে চাই, ইন্ডেক্স ফাইলের মধ্যেই আমি যদি লিখতে চাই যে লাইক এখানে প্যারাগ্রাফ আছে, টেক্সট আছে এবং আরো অনেক কিছু আছে, তো আমি এর হেড সেকশনটার মধ্যে যদি আমি কখনো একটা HTML ফাইলের মধ্যে CSS লিখি, অবশ্যই সেই CSS টা আমরা লিখবো হেড সেকশনে। স্ট্যান্ডার্ড, ম্যান্ডেটরি রুলস না। আমি যে কোনো জায়গায় CSS স্টাইল ট্যাগ ওপেন করে CSS এর ক্লাস লিখতে পারি, বাট স্ট্যান্ডার্ড কি, যদি এটা হেড সেকশনে লিখা হয় তাহলে স্ট্যান্ডার্ড পজিশন ধরা হয়, কোডটা কি মোর ম্যাচিউর হয়। তো স্টাইল ট্যাগটা কি হবে, টেক্সট CSS স্টাইল ক্লোজ। এখন কোন একটা ক্লাস লাইক প্যারাগ্রাফ আমি লিখছি,
আপাতত যদি আমরা আমাদের ইন্ডেক্স ফাইলটা দেখি, ইন্ডেক্স ফাইলে যে প্যারাগ্রাফ দুইটা আছে সেই প্যারাগ্রাফ দুইটার টেক্সটের কালার ব্ল্যাক এবং ফন্ট স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ লাইক 12 পিক্সেল আছে। আমি যদি আমার প্রপার্টি দুইটা লিখি, কালার আমি বলছি রেড, ফন্ট সাইজ আমি বলছি 20 পিক্সেল বোঝানোর জন্য। লোড দিয়ে দেখি আমাদের দুইটা প্যারাগ্রাফে কি হয়েছে, ফন্টের সাইজ 20 পিক্সেল হয়েছে এবং কালার কি হয়েছে, রেড হয়েছে। আচ্ছা, কালার রেড হয়ে গেছে, তার মানে কি আমাকে কিন্তু কল করার প্রয়োজন পড়ে নাই, যেহেতু এটা HTML ট্যাগ অটোমেটিক কি হয়েছে সেটা অ্যাপ্লাই হয়ে গেছে। তার মানে আমরা একটা বিষয় শিখলাম যে যদি কখনো ট্যাগের নামে ক্লাস লিখি বা ট্যাগের নামে ক্লাস দেখি সেটা কি হয়, অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যায়। আচ্ছা, এবার আমরা এই ক্লাসটাকে যদি কোনো একটা নাম দেই টেস্ট, দেখেন আমার ইমপ্লিমেন্টেশনটা কি থাকছে, থাকছে না। এটাকে আমরা এভাবে নিতে পারি, যদি আমরা কোনো একটা ক্লাসের নামের সাথে ডট বসিয়ে দেই, এটাকে কল করতে হবে কি হিসেবে, ক্লাস হিসেবে। সো আমি ফার্স্ট যে প্যারাগ্রাফটা আছে এখানে ক্লাস আকারে ওই টেস্ট ক্লাসটাকে কল করে দিচ্ছি। সো কোথায় আসছে এটা, ফার্স্ট যে প্যারাগ্রাফটা সেই প্যারাগ্রাফের ক্ষেত্রে কিন্তু আউটপুটটা চেঞ্জ হলো, স্পেসিফিক হয়ে গেল। আগে কি ছিল জেনারেল, যতবার প্যারা লিখতাম ততবার প্যারা দেখতে ওইরকমই হতো, বাট এখন কি হচ্ছে প্যারার উপরে কোনো কিছু লিখি নাই, আমি লিখেছি টেস্ট নামে একটা ক্লাস, যে ক্লাসটা আমি প্যারার উপরে অ্যাপ্লাই করে দিয়েছি। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এটা প্যারাতে দেই প্যারার উপরে অ্যাপ্লাই হচ্ছে, আমি যদি হেডার ট্যাগে দেই যে ক্লাস আকারে কল করে দেই টেস্ট, যেখানে যেখানে পাবো ওইটাই শেষ হয়ে যাবে। ওই হেডার ট্যাগেও কি হয়ে যাচ্ছে, আমি যা চাচ্ছি টেক্সটের কালার এবং ফন্টের সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমি যে কোনো ট্যাগের উপর, আমি চাইলে ইভেন ইউএল এলআই ট্যাগের উপরে, ইভেন ইউএল অথবা কি এলআই অর যে কোনো ট্যাগের উপরে আমি ওই ক্লাসটা অ্যাপ্লাই করতে পারি, কারণ এটা কি ডট ক্লাস এবং একটা পেজের ভিতরে আমি এটা একাধিকবার ইউজ করতে পারি। বোঝা যাচ্ছে? ওকে, নাইস। সো এবার আমি যদি একটা জেনারেল ক্লাস লিখি, যে লাইক আমি একটা বডি ক্লাস লিখেছি, প্রপার্টি দেখেন কন্ট্রোল স্পেস দিলে কিন্তু প্রপার্টি গুলো সুন্দর করে চলে আসছে, তাই না? কন্ট্রোল ধরে স্পেস, আবার আমি ক্লাসের ভেতরে লিখতে থাকলে অটোমেটিক এই হেল্প লাইন গুলো চলে আসে। সো আমি ব্যাকগ্রাউন্ড কালার বলছি ইয়েলো গ্রিন, বডি ব্যাকগ্রাউন্ড তার মানে পুরো হোয়াইট রেঞ্জটা কি হয়ে যাবে, ইয়েলো গ্রিন কালার হয়ে গেছে, রাইট? বোঝা যাচ্ছে? সো এটা জেনারেল ট্যাগের নাম, সো ট্যাগের উপরে অটোমেটিক কি হয়েছে সেটা অ্যাপ্লাই হয়েছে। বডিটার ভিতরে আমার বডির মধ্যেই তো লিখেছি আমি। এবার আমি যদি এই ক্লাসগুলো এখানে লেখাতে শুধু আমি এই পেজটার উপরেই এই ক্লাসগুলোকে অ্যাপ্লাই করতে পারছি, তাই কিনা? আমি এই পেজটার উপরেই অ্যাপ্লাই করতে পারছি। একটা জিনিস খেয়াল করেন যে আমার হোম পেজের কালার ঠিক আছে, অ্যাবাউট আস বা সাইন আপ চেঞ্জ হয়ে গেছে, বা হোয়াইট এটা পাচ্ছে না, ক্লাসটাকে পাচ্ছে না। বাট এই ক্লাসটা যদি আমি একটা এক্সটার্নাল সিএসএস ফাইলে তৈরি করতাম, দেখেন, সো আমি ডে 3 এর মধ্যে নতুন একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি যার নাম কি বলছি সিএসএস, ফোল্ডারটার নাম বলেছি সিএসএস,
সিএসএস ফোল্ডারটার মধ্যে একটা ফাইল নিচ্ছি, এটা কি ধরনের হবে? ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিটে ফাইলটার নাম দিচ্ছি স্টাইল। ওকে, এই কোড ফাইলটার মধ্যে ওই কোডগুলো আমি এনে রাখলাম। ঠিক আছে, ফাইলটার মধ্যে আমি কোডগুলো এনে রেখেছি। সো বডি আর টেস্ট। এখন আমি যদি আমার ইন্ডেক্স ফাইলটাতে যাই, যদিও সিএসএস ক্লাস লেখা আছে, কোনো কিছু কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। যাচ্ছে কি? যাচ্ছে না। যদি আমি আগের অবস্থায় ফেরত যেতে চাই, যে সিএসএস এর ক্লাসগুলো আমি এইচটিএমএল ফাইলের উপরে অ্যাপ্লাই করব, অবশ্যই কি করতে হবে? সিএসএস ফাইলের সঙ্গে এইচটিএমএল ফাইলগুলো লিংক করে দিতে হবে, তাই না? এইচটিএমএল ফাইলগুলো লিংক করে দিতে হবে। আপনারা কতজন সিএসই অথবা ট্রিপলিতে পড়াশোনা করেছেন? হাত উঠান তো দেখি। সিএসসি, ট্রিপলি, ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, অলমোস্ট না? অলমোস্ট। হাত নামান, কতজন করেন নাই? সিএসসি ছাড়া আছেন 1 2 3 4 5, ঠিকই আছে, উল্টা বলেছিলাম, 5 জন। ঠিক আছে, সমস্যা নাই, আমরা কিন্তু সব দেখছি। যেটা অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা সি করেছি সবাই, তাই না? এবং সি ফাইলের শুরুতেই কি করা হয়? হেডার কল করা হয় না? হ্যাঁ, হেডার কল করা হয় stdio.h, তাই না? কনিও আছে না, স্ক্যানএফ, প্রিন্টএফ এগুলোকে পাওয়ার জন্য। তো যদি আমরা হেডার কল না করি তাহলে কি এগুলোকে পায়? পায় না, তাই না? ঠিক তেমন এই ক্লাসগুলোকে পেতে হলে আমাকে কি করতে হবে? HTML ফাইলের সাথে CSS ফাইলের একটা রিলেশন তৈরি করে দিতে হবে, লিংক করে দিতে হবে আর কি। ঠিক আছে, সো লিংক করার জন্য HTML এর যে সিনট্যাক্সটা সেটা আমি লিখছি। লিংক টাইপটা কি আমার? টেক্সট সিএসএস। এরপরে আছে আমার হাইপারলিংক রেফারেন্স। হাইপারলিংক রেফারেন্সটা কি হবে? কোনো সাজেশন দিচ্ছি না। সিএসএস এর মধ্যে style.css আর rel রিলেশনটা কি হবে? স্টাইল শিট। তাহলেই আমার কানেকশনটা এস্টাবলিশ হবে, রাইট? এটা হলো কার সাথে? ইন্ডেক্সের সাথে। ইন্ডেক্সটা পেয়েছি, বাট অ্যাবাউট আস সাইন আপ পেয়েছে কি? পাইনি। সো এই লিংকটা আমরা কি করব? বাকি দুইটা যে ফাইল সাইন আপ, about us লিংক করে দিয়েছি। সো হোম, about us, সাইন, অটোমেটিক পেয়ে গেল না? বডি তো সবাই পেয়ে গেছে, রাইট? এবং জেনারেল কিছু ক্লাস যদি আমি ইমপ্লিমেন্ট করতাম সবাই কিন্তু সেটা পেয়ে যেত। তো যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাচ্ছি যে সিএসএস এর অ্যাডভান্টেজ, এক্সটার্নাল সিএসএস এর অ্যাডভান্টেজ, এবং আমরা শুধু ভেরি বেসিক লেভেলের কিছু প্রপার্টি নিয়ে কথা বলছি। এখানে আমরা একটু ডিফারেন্ট প্র্যাকটিসে চলে যাই। ডে 3 এর মধ্যে আমি একটা সাব ফোল্ডার করছি লেআউট। লেআউটের মধ্যে আমি একটা ফোল্ডার করছি লাইক সিএসএস। খেয়াল করেন আমি কি করলাম, লেআউট নামে একটা ফোল্ডার করেছি, লেআউটের মধ্যে একটা সাব ফোল্ডার করেছি সিএসএস। লেআউটের মধ্যে আমি একটা এইচটিএমএল ফাইল নিব যার নাম দিচ্ছি আমি ইন্ডেক্স এইচটিএমএল। আর সিএসএস ফোল্ডারের মধ্যে আমি একটা ক্যাসকেডিং স্টাইল শিট নিচ্ছি যার নাম দিচ্ছি
template.css। তো স্ট্রাকচারটা এরকম হলো যে ডে 3 এর মধ্যে লেআউট ফোল্ডারে আমি একটা ইন্ডেক্স ফাইল করেছি আর একটা সিএসএস ফোল্ডার করেছি। সিএসএস ফোল্ডারের মধ্যে আমার ফাইলের নামটা কি template.css, আর স্টাইল এন্ড লেআউটের মধ্যে আমার ইন্ডেক্স ফাইলটা হচ্ছে আমার index.html। যদি এটাকে আমরা আউটপুটে নিয়ে যাই, এখন এটা ব্ল্যাঙ্ক ফাইল, কোনো কিছুই নেই। বডিতে একটা ক্লাস দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার আমি বলছি কালার চুজার থেকে গ্রে কালার। ইন্ডেক্স ফাইলটার সাথে সিএসএস ফাইলটা আমি লিংক করে দেই। template.css। এবার যেটা দেখতে পাবো যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে গেছে, গ্রে, রাইট? আচ্ছা, এখন আমরা অ্যাকচুয়ালি একটা সেল তৈরি করার কনসেপ্টে যাব। মনে করেন এটা একটা div, এটা একটা ট্যাগ। আমি প্রথম দিন যখন HTML নিয়ে বলছিলাম, লেআউট ট্যাগের মধ্যে আমি div কেও রেখেছিলাম। মোস্টলি ইউজড লেআউট ট্যাগ কি div। এর বেসিক বা ডিফল্ট কোনো বিহেভিয়ার নেই, আমি সিএসএস দিয়ে একে যা ইচ্ছে তাই করতে পারবো। বুঝা যাচ্ছে? সিএসএস এর মাধ্যমে আমি একে যা ইচ্ছে তাই করতে পারবো। তো আমি যদি একটা ক্লাস লেখার চেষ্টা করি এভাবে, লাইক box1, আমি box1 লিখেছি। আমার ক্লাসের নাম কি box1। আমি width বলছি 200 পিক্সেল, হাইট আমি বলছি 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করছি কালার চুজার থেকে আমি অরেঞ্জ কালারটা সেট করে দেই। box1 আমি যদি এই ডিভটার কি লিখবো, ক্লাস না ক্লাস আমি লিখি box1, তাহলে আমি আউটপুট থেকে যদি দেখতে চাই তোমার এটা একটা বক্স, তাই না? যার উইডথ 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালারটা কি অরেঞ্জ। আমি যদি এটাকে রিপিট করি box1, তাই না? ক্লাস আকারে লেখা হয়েছে। আবার আরেকটা বক্স এসেছে, বাট এখানে কিন্তু মনে হচ্ছে যেন একটাই বক্স, এটা একেবারে নিচে নিচে আছে, একদম লেগে আছে, লাগানো অবস্থায় আছে। তো গ্যাপ যদি তৈরি করতে চাই একটার সঙ্গে আরেকটা, অ্যাকচুয়ালি দুইটাই বক্স হবে, বাট গ্যাপ তৈরি করতে গেলে আমি যদি বলি আমি যে বক্সটা হয়েছিল ফার্স্ট টাইম, যে বক্সটা ছিল ওই বক্সটার নিচে আমি একটা মার্জিন দিতে চাচ্ছি গ্যাপ তৈরি করতে। গ্যাপ তৈরি করার জন্য সিএসএস এর প্রপার্টি কি মার্জিন। সো আমি যদি বলি মার্জিন বটম,
এই যে মার্জিন বটম, এবং এখান থেকে আমি যদি বলি 10 পিক্সেল। এখন ক্লাস দুইটা কিন্তু সেম, ট্যাগ দুইটা কিন্তু ডিফারেন্ট, দুইটা ডিপ, তাই না? দুইটা ডিপ, ক্লাসের নাম কি সেম। আবার যদি আরেকটা বক্স এখানে দেই, একটা জিনিস খেয়াল করবেন, এখন যদি আমি এখানে আবার ওই বক্স 1 প্রেস করি, বক্স 1টা দেই, দেখতে পাবো যে অটোমেটিক এই গ্যাপটা আসছে। কারণ কি, সবার জন্য কি ইউজ হচ্ছে, মার্জিন বটম 10 পিক্সেল। ক্লিয়ার সবাই? গুড। এটাকে হাইড করে দিচ্ছি। দেখেন, স্ল্যাশ স্টার এবং স্টার স্ল্যাশের মাধ্যমে একটা লাইনকে কমেন্ট আউট করা হয় বা ডিসেবল করা হয়। স্টার স্ল্যাশ স্টার শুরু আর স্টার স্ল্যাশ ক্লোজ। হ্যাঁ, আচ্ছা, এবার আমার টার্গেট হচ্ছে এই ক্লাসগুলোকে পাশাপাশি বসানো। কিন্তু বাই ডিফল্ট কোথায় আসে, নিচে নিচে আসে। পাশাপাশি বসাতে হলে কি করতে হয়, ফ্লোট লিখতে হয়। ফ্লোট যার ভ্যালু হচ্ছে কি লেফট। আমি একটা ক্লাসে দিয়ে কিন্তু সেলগুলো তৈরি করেছি এবং আইডেন্টিক্যাল সব সেলগুলো, পাশাপাশি কিন্তু তিনটা সেল বসেছে। এখন যদি আমি গ্যাপ তৈরি করতে চাই, কি বলবো, মার্জিন রাইট। হ্যাঁ, মার্জিন রাইট এর দিকে যাবে। সো আমি এখান থেকে কি লিখছি, মার্জিন আমার রাইট কত হবে, 10 পিক্সেল। আমি গ্যাপ পাচ্ছি। এই তিনটা বক্স যদি তিনটা ডিফারেন্ট শেপের, ডিফারেন্ট কালারের, ডিফারেন্ট কোনো কিছু হতো, তাহলে আমি তিনটার জন্য তিনটা আলাদা ক্লাস লিখতাম। বাট এই তিনটা কি একেবারে আইডেন্টিক্যাল, এর জন্য আমি কি লিখছি, একটাই ক্লাস। এবং এর জন্য আমি কি লিখেছি, ডট, এবং কল করছি কি দিয়ে, ক্লাস দিয়ে। তিনটা যদি ডিফারেন্ট হতো, আমি তখন কি ইউজ করতাম, তিনটা ডিফারেন্ট ক্লাস আইডি ইউজ করতে পারতাম, এটা যদি লেআউটের অংশ হতো। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা পাশাপাশি কিভাবে সেলগুলো নিয়ে আসতে হয় সেটাও কিন্তু জানলাম, রাইট? এবার এটাকে কয়েকটা শেপ দেওয়ার চেষ্টা করি। আমি যদি আমার এই প্রপার্টিটা ক্লাসটার মধ্যে এভাবে লিখি, border radius like 25 px, তাই না? কর্নার গুলো কি হয়ে গেছে, রেডিয়াসে চলে আসে, রাইট? কর্নার গুলো আমার রেডিয়াস শেপ হয়ে গেছে, এবং ভ্যালু একটা হওয়াতে চারিদিকে সেম ভ্যালু কিন্তু চলে আসে। ভ্যালু আমরা একটা থেকে শুরু করে 4টা পর্যন্ত দিতে পারি। 4 কর্নারের জন্য 4 রকমের ভ্যালু আমি দিতে পারি। সো বর্ডার রেডিয়াস, এটা CSS3 প্রপার্টি। আবারও বলছি, বর্ডার রেডিয়াস CSS3 প্রপার্টি, এবং এই রেডিয়াসের মাধ্যমেই আমরা যখন কোনো শেপ তৈরি করব, যে কোনো ধরনের শেপ, বাটন, হ্যাঁ, এইটা বর্ডার রেডিয়াস 3 প্রপার্টি বলে দিব, উল্লেখ করব। আমি যখনই কোনো CSS3 প্রপার্টি নিয়ে আলোচনা করব তখনই উল্লেখ করব এটা CSS3 এর প্রপার্টি। আমি কিন্তু এগুলো যখন আলোচনা করছিলাম উল্লেখ করি নাই যে এটা CSS2 বাই এ। হ্যাঁ, CSS3 হচ্ছে লেটেস্ট ভার্সন CSS এর, যার মাধ্যমে অ্যানিমেশন করা যায়, শেপ তৈরি করা যায়, তাই না? এবং অনেক কিছু, লেআউট কে ডাইনামিক করা থেকে শুরু করে অনেক কিছুই করা সম্ভব হয়। তো আমরা বর্ডার রেডিয়াস ইউজ করেছি। বর্ডার রেডিয়াস ইউজ করে আমরা চাইলে একটা কি স্কয়ারকে একটা সার্কেলে রূপ দিতে পারি, রাইট? সার্কেল হতে হলে অবশ্যই যেটা হতে হবে, ওই স্কয়ারটা স্কয়ার শেপ হতে হবে। স্কয়ার শেপটা মানে উইডথ এবং হাইট কি হতে হবে, সেম হতে হবে। তো উইডথ হাইটের সমান যদি রেডিয়াস হয়, সেটা অটোমেটিক কি হয়ে যাবে, সার্কেল হয়ে যাবে। বিষয়টা বোঝা যাচ্ছে? তার মানে আমি সার্কেল থেকে শুরু করে যে কোনো শেপ যদি আমি তৈরি করতে চাই, আমি এই বর্ডার রেডিয়াস দিয়েই করতে পারি। লাইক আমি যদি চারটা ডিফারেন্ট ভ্যালুতে যাই, প্রথম ভ্যালুটা আমি রেডিয়াস করেছি, তার মানে এই লেফট টপ কর্নারটা
রেডিয়াস হয়েছে। এবং এখানকার ভ্যালুটা যদি আমি একটু বাড়িয়ে দেই 205 পিক্সেল করি লাইক রেডিয়াস ভ্যালু, দেন আমি একটা শেপ পাচ্ছি। আমি কিন্তু একটা কর্নার রেডিয়াস করেছি, রাইট? সো একটা কর্নার আমি রেডিয়াস করেছি। আমি যদি এই কর্নারটা রেডিয়াস করতে চাই, আমি যদি এটাকে 1 ধরি, এটা কত 2, এটা আমার 3, এটা আমার 4। সো আমি যদি 3 কে রেডিয়াস করি লাইক 205, ঠিক না? আমি পারছি। আমি যদি 4 কে স্থির রেখে আমি 3 জনকে রেডিয়াস করে দেই, তাই না? আমি রেডিয়াস করে দেই, তার মানে আমার স্থির আছে এখন কে 4, বাকি 3 জনই উইথ হাইট এর সমানে রেডিয়াস হয়েছে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমি যে কোনো ধরনের শেপ তৈরি করার জন্য এই বর্ডার রেডিয়াস প্রপার্টিটা ইউজ করতে পারি এবং চারটা ভ্যালু ডিফারেন্ট করে নিয়ে আমি যে ভ্যালু চাচ্ছি সেই ভ্যালুই সেখানে বসাতে পারি। ক্লিয়ার? আমরা চারটা ভ্যালুর পরে প্লাস যদি আরো চারটা ভ্যালু বসানো হয় তখন ওটা একটা সামনে একটা হরিজন্টাল ভার্টিক্যালি কাজ করে, কিন্তু কাজটা কিভাবে করে এটা এটা এখন ওই পর্যন্ত আসিনি, আসি তারপরে বলবো। 3D কনসেপ্টে যাওয়া হয়, হ্যাঁ? আমরা এখনো 3D তে যাইনি, ওই বেসিক লেভেলে আছে, ভেরি বেসিক। আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা শুরু করছি, তাই না? সিএসএস আলোচনা আধা ঘন্টার মতো শুরু হয়েছে, সো এখনো আমরা ওই লেভেলে পৌঁছাই নাই। হুম, 10 মিনিটের না, আমি ব্রেক 15 মিনিটেরই দিব, বাট আমি একটু ছোট্ট একটা শেপ তৈরি করি, 15 মিনিট ব্রেক দিয়ে পরে অ্যাসাইনমেন্ট করব। ব্রেক থেকে এসে অ্যাসাইনমেন্ট করব, ঠিক আছে? হুম, কেন? আচ্ছা, তো আমি এখন অ্যাকচুয়ালি ভেরি সিম্পল একটা শেপে যাব। আমরা টেবিলে যেটা করেছিলাম তার চেয়েও সহজ একটা শেপের দিকে যাব, তারপর একটা অ্যাসাইনমেন্ট দিব, যেটা অনেকেই পেরে যাবেন। আর যারা পারবেন না, স্টাডি করতে হবে, নোট নিতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারাও পেরে যাবে। আমি যদি এই লেআউটটাই সিএসএস দিয়ে করতে চাই, তাই না? এখানে আমরা তো বক্স বানাতে শিখেছি, বক্স আবার পাশাপাশিও রাখতে শিখেছি, তাই না? তাহলে কি এরকম লেআউট করে ফেলা সম্ভব না? পসিবল তো? বাট আমি যদি সরাসরি ওই ক্লাস লিখি এবং সেলগুলোকে পাশাপাশি বসানো শুরু করি, একটা সময় গিয়ে এ ধরনের লেআউট দাঁড়িয়ে যাবে, বাট ওই লেআউটটা অনেক বেশি উইক লেআউট হবে। উইক কেন বলছি? আহ, মনে করেন আমি বাসা শিফট করছি, বাসা শিফট করার সময় গাড়ির উপরে অথবা ভ্যানে করে বাসা শিফট করা হয় না, ভ্যানের উপরে জিনিসপত্রগুলো আপনি সাজিয়েছেন, ওটা বাঁধন দিয়ে বাঁধেন নাই, দড়ি দিয়ে আপনি তাদের বেঁধে রাখেন নাই, একটু এদিক সেদিক হলে কি হবে?
পড়ে যাবে না? যেমন অবস্থা, আমার ব্রাউজার যদি একটু ছোট বড় করি বা প্লাস মাইনাস করে, দেখা যাচ্ছে যে আমার লেআউটটা ভেঙে যাচ্ছে। এই জন্য যেটা করা হয়, র্যাপিং করা হয়, লেআউট গুলোকে র্যাপ করা হয়। র্যাপ করার একটা নির্দিষ্ট রুলস আছে, রুলসটা ভেরি সিম্পল। একই হরিজন্টাল স্পেসিং এ যারা আছে, মানে একই রো বরাবর যারা আছে, তাদেরকে একটা নির্দিষ্ট র্যাপিং এর মধ্যে নিয়ে দাও, রাইট? তো মনে করেন যে আপনি ডিনার সেট র্যাপ করছেন, ওখানে অনেক কিছু থাকে না? প্লেট থাকে, বল থাকে, গ্লাস থাকে, হাফ প্লেট থাকে, ফ্রিজ থাকে, কাপ থাকে, এগুলো সব থাকে, এবং সব কি একসাথে র্যাপ করা হয়? আগে কি প্লেট গুলোকে আলাদা করে র্যাপ করা হয়, হাফ প্লেট গুলোকে আলাদা করে, বল গুলোকে আলাদা করে, ফ্রিজ গুলোকে আলাদা করে, কাপ গুলোকে আলাদা করে, তারপর সবাইকে আবার বড় একটা, সেটা বোঝা যাচ্ছে? ঠিক তেমনই এই ফার্স্টে আমি কি করব, লোগো আর ব্যানারকে র্যাপ করব, তাই না? একাধিক যেহেতু, দুজনকে আমি র্যাপ করব। মেনু নিজে একটা র্যাপ, এটা একাই। এখানে কি লেফট কন্টেন্ট রাইট, এদেরকে আমি র্যাপ করব, রাইট? আর ফুটার নিজে একটা র্যাপার হিসেবে কাজ। আর সবার বাইরে কি থাকবে, আমি যখন কাজ করতে যাব, আমি তখন উল্টো পথে যাব। প্রথমে আমি আমার মেইন র্যাপারটা তৈরি করব, তারপর আমি আমার হেডার র্যাপার তৈরি করব, তার ভিতরে আমি কি দিব, লোগো আর তারপরে আমার মেনু। দেন আমি কন্টেন্ট র্যাপার তৈরি করব, এর ভিতরে লেফট কন্টেন্ট আর রাইট, নিচে গিয়ে তৈরি করব কি, রাইট? আমার ক্লাস কয়টা লাগবে? মেইন র্যাপার একটা, হেডার র্যাপার 2, লোগো 3, ব্যানার 4, মেনু 5, কন্টেন্ট র্যাপার 6, লেফট 7, কন্টেন্ট 8, রাইট 9, ফুটার। আমার ভিজিবল সেল কয়টা হবে? 1 2 3 4 5 6 7। এই 7 জনকে দেখা যাবে, বাট বাকি 3 জন কোথায় থাকবে? ইনভিজিবল অবস্থায়, পেছনে। আমার মেইন র্যাপারকে কি দেখা যাবে? হেডার বা কন্টেন্ট র্যাপার, এদেরকে কিন্তু দেখা যাবে না, বুঝতে পারছেন? একবারে ব্রেক দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, না ছুটি অত সহজে হচ্ছে না, 2 দিন আমরা ফাঁকি দিয়েছি। স্পিডট্যাগ না, স্পিডট্যাগ নিয়ে ক্লাস করার কথা না। ব্যাচ 1, ব্যাচ 1 না, ব্যাচ 1 তো আমি নিচ্ছি। আমাদের আগে কি এসিএ ছিল আগে টাইগার অন্তত না, আগে যেটা শুরু হচ্ছে সেটা এসআইপি, এখন অন্য কোনো পেইড কোর্স চলছে না। নো প্রবলেম, আমি আমার স্টাইলে যাবো আমি। হ্যাঁ, আমার স্টাইল একরকম হয় না। আচ্ছা, তো নামটা রাখতে গিয়ে অনেকে এখন চিন্তা করবে। আচ্ছা, আমি একটা র্যাপার তৈরি করছি, হ্যাঁ, উইথ আমি বলছি 100%,
হাইট আমি বলছি লাইক 1100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার আমি বলছি গ্রে। কালার পিকারটা কিভাবে আনলেন? এই যে কন্ট্রোল স্পেস দিলে চলে আসছে না কালার চুজে, আর এন্টার দিলেই কালার পিকারটা চলে আসছে। সো আমি বলছি গ্রে, এটাকে আমি ব্ল্যাক রাখি। ব্ল্যাক আর গ্রে। সো আমি র্যাপার নিয়েছি। আমি HTML এর মধ্যে গিয়ে একটা ডিভ নিয়ে নিচ্ছি। এটা আমার মেইন ডিভ, যার আইডি হিসেবে আমি কি নিচ্ছি, দেখেন আমার পেছনে কি আছে, ব্ল্যাক একটা শেড, এটা বডি ব্যাকগ্রাউন্ড, আর তার উপরে কি আছে, একটা র্যাপার গ্রে কালারের, রাইট? এটা হচ্ছে আমাদের লেআউটের আউটার বা যেটাকে বলতে পারেন যে কন্টেইনার। আচ্ছা, এবার এর ভেতরে আমি বসাবো হচ্ছে আমার হেডার র্যাপার। হেডার র্যাপারের এখান থেকে আমি শুরু করবো অ্যাকচুয়ালি আমার ফ্লোটিং পয়েন্ট। ফ্লোট বলবো কি লেফট, অলওয়েজ কি ফ্লোট ক্যালকুলেশনটা কি হবে, লেফট ক্যালকুলেশন হবে। সো এটা এরকম যে ফ্লোটিং পয়েন্ট আমি বলেছি যে কোনো একটা সেল 200 পিক্সেল, তারপর আরেকটা সেল বলছি ফ্লোট লেফট, সে শুরু করবে কি ওই প্রথম রোতেই বা 200 পিক্সেলের পর থেকে। আমি যদি পুরোটাকে বলি 1000 পিক্সেল, হ্যাঁ, তাহলে আমার হাতে আছে কতটুকু, 800 পিক্সেল। যদি আমার এই রাইট সাইডের এই সেলটা 800 বা লেস দেন 800 হয়, সেখানে বসবে। বাট যদি গ্রেটার দেন হয় 800, তাহলে সে আর এই এখানে রাইট সাইডে বসতে পারবে না। কোথায় চলে আসবে, নিচে। আমরা দেখতে পাবো। তো আমি যদি ফ্লোট লেফট বলি, এর উইথ আমি বলছি 25%, পার্সেন্টে আগাচ্ছি উইথ বরাবর। আর হাইটটাকে আমি বলছি 150। ও র্যাপার পিক্সেলের র্যাপারটাকে আমি 100 পিক্সেলে নিব, 100%। হ্যাঁ বলেন। ফ্লুইড লেআউট তৈরি করব, হ্যাঁ, এই ফিক্স লেআউট করছি না। হ্যাঁ, যে কোনো ডিভাইসে গেলে ওই ডিভাইস উইথ সেট করবে আর কি, এই জন্য আমি পার্সেন্টেজ ইউজ করছি। না, ফ্লুইড আর রেসপন্সিভ এক জিনিস না, অনেক ডিফারেন্স। এটা ফ্লুইড যে কোনো স্ক্রিনে একই রকম দেখাবে এবং কি দেখাবে, ফুল স্ক্রিন দেখাবে। কমপ্লিটলি রেসপন্সিভ না হলে, কমপ্লিটলি রেসপন্সিভ ছোট্ট একটা সাইট আমার ল্যাপটপে এরকম দেখাচ্ছে। আমি যখন এটাকে ট্যাবলেট মেশিনে দেখবো তখন এরকম দেখবো, মেনুগুলো নেই, মেনুগুলো চলে আসছে কার মধ্যে, মোবাইলে যখন দেখবো তখন এভাবে দেখবো। ঠিক আছে, হ্যাঁ, না মানবে না, ডিজাইনটা চেঞ্জ চলে আসবে। মোবাইল স্পেসিফিক, মোবাইল একরকম ডিজাইন, ডেস্কটপে আর একরকম, ট্যাবলেটে ভিন্ন রকম, হ্যাঁ, ওইটা রেসপন্সিভ। ইমেজ গুলো সব কি হয়ে যাবে, রিসাইজ হয়ে যাবে। বা ফ্লুইড লেআউটে ইমেজ রিসাইজ হয়, হ্যাঁ, ইমেজ বা আদার্স কোনো কিছুই রিসাইজ হয় না, বাট রেসপন্সিভে কি হয়, সবকিছু রিসাইজ হয়ে যায়, বুঝা যাচ্ছে, ডিভাইস অনুযায়ী। সো টোটালি ডিফারেন্ট, রেসপন্সিভ এক কনসেপ্ট, ফ্লুইডিটি ভিন্ন কনসেপ্ট। ফ্লুইড লেআউটে যেটা হয় যে অবজেক্ট ইমেজ খুব কম ইউজ করা হয়, লাইক জিমেল, ইয়াহু, ফেসবুক, ওদের ডিজাইনের মধ্যে কোনো ইমেজ আছে, লোগো, ব্যানার, ফুটার, কোথাও ইমেজ আছে, নেই।
কারণ ওইসব ডিজাইনে ইমেজ ইউজ করতে গেলে ছোট বড় হয়ে কি ফেটে যাবে বা খারাপ দেখা যাবে। সো লিকুইড লেআউটে ইমেজ খুব কম ইউজ করা হয়ে থাকে। ব্যানার গুলো বা আদার্স এরিয়াতে তো ইমেজ ইউজ করাই হয় না। ইমেজ কখন ইউজ হয়? হয় রেসপন্সিভ অর কি ফিক্সড। বোঝা যাচ্ছে? আচ্ছা, সো আমি কালার বলছি হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কালার কি হয়েছে? হোয়াইট। আমি কিন্তু এই হেডার র্যাপারটাকে কলই করি নাই। সো আমি যদি হেডার র্যাপারটা কল করি, div যার আইডি হবে আমার হেডার র্যাপার, সো আমার হেডার অংশটুকু চলে আসে। এরপর যদি আমি লিখি header wrapper space hash logo, that means logo child of header wrapper class. logo একটা ক্লাস, এটা কল করতে হবে আইডি দিয়ে, বাট এই ক্লাসটা অবশ্যই header wrapper ক্লাসের চাইল্ড হবে, ভেতরে ইউজ করতে হবে। আমি স্পেস দিয়েছি না, এটা হচ্ছে ডিফারেন্ট রুলস। আমি এর পর্যন্ত তিনটা রুলস বলেছি, ট্যাগের নামে ক্লাস, ডট ক্লাস, হ্যাশ ক্লাস। 4 নম্বর ক্লাস কি বলছি, বা 4 নম্বর রুলস বলছি, ক্লাসের পর স্পেস দিয়ে যদি আবার ক্লাস হয়, লেফট এরটা হচ্ছে প্যারেন্ট, রাইট এরটা হচ্ছে তার চাইল্ড। তার মানে এই লোগো ক্লাসটাকে অবশ্যই আমি এই div ট্যাগের আন্ডারে কোথাও ইউজ করব, অন্য কোথাও এটাকে আর ইউজ করতে পারবো না। আমার লোগো এটা লেআউটের অংশ, লোগোটা কি লেআউটের অংশ, সেটা কি হবে হ্যাশ, কন্টেন্টের ভেতরে যদি থাকে তো। সো আমি লোগো বানাচ্ছি ফ্লোট লেফট উইথ আমি বলছি 25%, হাইট আমি বলছি 100%। হাইট 100% মানে কি বলেন তো? পুরো স্ক্রিন, হেডার র্যাপারে যা আছে ঠিক ততটুকু অংশ। লোগোটাকে আমাকে কল করতে হবে div আইডি আমার কি লোগো, লোগোটা তাই না? বোঝা যাচ্ছে? আচ্ছা, সো আমি এখান থেকে আমার ক্লাস লিখছি, আর এখান থেকে আমার HTML লিখছি। ওকে, আমি ব্যানার তৈরি করছি, ব্যানারের জন্য বাকি আছে কতটুকু? 75%। ওকে, আমি সেম কালারই দিচ্ছি এবং ক্লাসটা আমি এখানে কল করে দিচ্ছি ব্যানার। লোগো ব্যানার পাশাপাশি বসেছে, বাট দেখা যাচ্ছে কি এটা মার্জ হয়ে গেছে, সেম কালার হওয়াতে কি বোঝা যাচ্ছে না কোনটা লোগো কোনটা ব্যানার। আমি যেটা করি একটু খেয়াল করেন, যে আমি বলেছিলাম যে যদি ফুলফিল করে পাশাপাশি বসে যাবে, বাট যদি এরকম হয় 75.1 দিয়েছি, 0.1 এর জন্য সে কিন্তু ব্রেক করে গেছে, নিচ থেকে শুরু হয়েছে। তার মানে এই জায়গাটুকুর ভেতরেই কিন্তু আদার সেলটা বসতে হবে। যদি আমি 2টা বসাই, 3টা বসাই, 5টা বসাই, সব মিলে কি হতে হবে 100%। আচ্ছা, আমি যে কাজটা করব সেটা হচ্ছে মার্জিন করব। আমি লোগো থেকে মার্জিন রাইটে যাই, মার্জিন রাইট আমি বলছি 0.3%। তাহলে আমি 0.3% মার্জিন করেছি, তাহলে আমাকে কমিয়ে দিতে হবে কারো কাছ থেকে, আমি এটাকে বলছি 74.7, হবে না? তাহলে দুজনের মধ্যে একটা গ্যাপও হলো, আবার তারা পাশাপাশিও, তাই না? সো লোগো আর ব্যানার, আমার লোগোটা কত 25, ব্যানার 74.7, আর মার্জিন কতটুকু 0.3, টোটাল মিলে কত 100। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের মেনু বসাতে হবে।
মেনু বলছি ফ্লোট লেফট এটা কি একটা অ্যাট্রিবিউট ফর্ম ইউজ করেন টেকনিক? হতে পারে, বলতে পারে। আচ্ছা, আমি হাইট বলছি লাইক 50 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার আমি বলেছি। মেনু, মেনুটা কোথায় বসাবো? হেডার অ্যাপারে বাইরে না ভেতরে? বাইরে। কেন ভেতরে হবে? বাইরে। এটা মেইন র্যাপারের ভেতরে, বাট হেডার র্যাপারের বাইরে। মেইন র্যাপারের ভেতরে, হেডার র্যাপারের বাইরে। সো আমি মেনুটা কল করেছি, মেনুটা বসেছে, বাট মেনুটা কি লোগোর সঙ্গে কি টপ বরাবর কি মিলে গেছে না? সো আমি যদি উপরে নিচে গ্যাপ তৈরি করতে চাই, সেক্ষেত্রে কি করব? আমি হেডার র্যাপার থেকে অথবা মেনু থেকে বলে দিব, আমি মেনুকে বলবো মার্জিন টপ, উপর থেকে সে কত নিয়ে নেবে? 5 পিক্সেলের একটা মার্জিন নিয়ে নিব। একটা জিনিস খেয়াল করেন, আমি যখন হাইটে যাচ্ছি তখন পিক্সেল অ্যাসাইন করছি, আমি যখন উইডথে যাচ্ছি তখন ফ্লুইড লেআউটে এভাবেই আগাতে হয়, যে হাইট অলওয়েজ কি পিক্সেল, উইথ অলওয়েজ। এখন কি এটা কমপ্লিট করা যাবে না? ওকে, এটা একটু কমপ্লিট করেন আপনারা।